আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসএস ফিউচার স্কুলের আজকের বিজিএস ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তোমরা জানো এসএস ফিউচার স্কুল থেকে আমাদের যাদের সামনে এসএসসি পরীক্ষা তো একটা বোর্ড পরীক্ষার জন্য তো অনেক টেনশন কাজ করে, অনেক ধরনের ভয় কাজ করে। এবং বোর্ড পরীক্ষার সময় আমরা কিন্তু দেখা যায় যে সারা বছর হয়তো অনেক ফাঁকিবাজি করি, কিন্তু বোর্ড পরীক্ষার আগে তো আমাদের সিলেবাসটা কভার করতে হয়। এই জন্য তোমাদের সুবিধার কথা চিন্তা করে এসএস ফিউচার স্কুল থেকে শিওর শট অফার করা হচ্ছে। এবং একই সাথে তোমরা হয়তো অনেকে এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচের প্রোগ্রামটাও দেখেছো। এইখানে তোমরা বিজিএস ছাড়াও অন্য সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টারে তোমাদের কনফিউশন দূর করতে, তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও সহজ করতে সহায়ক যে ক্লাসগুলো সেসব পেয়ে যাবে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের হিমেল ভাইয়া। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি আর তোমাদেরকে পড়াই, এটাই আমার পরিচয়। আজকে আমরা বিজিএসের যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো, এই চ্যাপ্টারটা কিন্তু প্রচণ্ড ইজি একটা চ্যাপ্টার। তোমরা যদি একটু খেয়াল করো, 13 নম্বর চ্যাপ্টার আমাদের বইয়ের বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। নাম শুনে বোঝা যায় যেখানে পরিবার এবং সামাজিকীকরণ নিয়ে এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। পরিবার কি, পরিবার দেখতে কেমন হয়, সামাজিকীকরণ জিনিসটা কি। এবং আমরা অনেক আগে থেকে সেই ক্লাস 6-এর 7-এর সামাজিক 7-এর যে বিজিএস বইটা আছে সেখান থেকে কিন্তু পরিবার, সামাজিকীকরণ এইসব নিয়ে অনেকটা পড়ে এসেছি। তাই এই চ্যাপ্টারটা আমাদের কাছে সবচেয়ে ইজি চ্যাপ্টারের মধ্যে একটা আমরা বলতেই পারি। আবার পরিবার বা সামাজিকীকরণ এই জিনিসগুলো কিন্তু আমরা জাস্ট নিজেরা চলার পথে, রাস্তায় ঘাটে, প্রতিদিনের জীবনে এই জিনিসগুলো আরও ব্রড ওয়েতে দেখতে পারি। তাই এই চ্যাপ্টারটা কঠিন লাগার কোনো প্রশ্নই ওঠে না। কঠিন লাগলেও এই ক্লাসে তোমাদেরকে এমসিকিউ, শর্ট কোশ্চেন আর সিকিউ সলভ করার মাধ্যমে চ্যাপ্টারটা একদম ইজি করে দেওয়া হবে। তাহলে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, অনেকক্ষণ তোমরা আমার এই চেহারাটা দেখতে দেখতে বিরক্ত, তাহলে আর তোমাদেরকে বিরক্ত না করি। হ্যাঁ, আমরা এই যে দেখো একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে এখানে তো ওয়ান শটের কথা বলা হচ্ছে যে বিভিন্ন সাবজেক্টে এক একটি চ্যাপ্টারের ওয়ান শট তোমাদের হাতের নাগালেই আছে, ইউটিউব চ্যানেলেই আছে। আর এফআরবি প্রোগ্রাম অফার করা হচ্ছে, এটার একটা আইডিয়া তোমরা তো পেয়েছই। আচ্ছা, এখন এই চ্যাপ্টারটার জন্য আমি যেই কাজটা করেছি তোমাদের জন্য এটা রেডি করেছি। এই চ্যাপ্টারে পড়ার মতো জিনিস আসলে ভাইয়া 3টা। একটু খেয়াল করে দেখো, পড়ার মতো জিনিস কিন্তু 3টা। আমরা বইয়ে পরিবারের যে ধারণা পড়ি বা ধরন পড়ি, পরিবারের 6টা ধরন বা 6 ভাবে আলাদা করা হয়েছে। প্রথমটা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে, অর্থাৎ একটা পরিবারে স্বামী কয়জন বা স্ত্রী কয়জন এই সংখ্যার ভিত্তিতে পরিবারকে আলাদা করা হয়েছে। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার, এখানে 3 ধরনের পরিবার দেখতে পারি আমরা। এই 3টা ধরন কি কি বলো তো? 3 ধরনের দেখতে পারি, এই কারণে ব্র্যাকেটে 3 লিখলাম। 3 ধরনের হচ্ছে বহুপতি পরিবার, বহুপত্নী পরিবার আর একপত্নী পরিবার। হ্যাঁ, এখন তো আমরা দেখি যে একপত্নী পরিবারই বেশি, তাই না? এই 3 ধরনের পরিবার আছে। আবার পরিবারের আকারের উপর ভিত্তি করে আমরা কি কি দেখতে পারি বলো তো? পরিবারের আকারের উপর ভিত্তি করে আমরা 3টা ধরন দেখি: একক পরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার, যেটা আমরা ছোটবেলা থেকে আসলে পড়ে এসেছি। আচ্ছা, কর্তৃত্বের উপর ভিত্তি করে আমরা মাতৃপ্রধান আর পিতৃপ্রধান পরিবার দেখি। বংশ মর্যাদার উপর ভিত্তি করে আমরা মাতৃসূত্রীয়, পিতৃসূত্রীয় পরিবার দেখতে পারি। আচ্ছা, আর বিবাহোত্তর বসবাস মানে বিবাহের পর, বিয়ের পর এই যে স্বামী স্ত্রী তারা কোথায় বাস করবেন তার ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে তাকে আমরা বিবাহোত্তর বসবাস বলছি। বিবাহ মানে বিয়ে করা, বিবাহ উত্তর, এখানে বিবাহ উত্তর বলতে পরবর্তী, মানে বিয়ের পরে কোথায় বাস করছে সেই হিসাবটা বলা হচ্ছে। বিবাহোত্তর বসবাসের ক্ষেত্রে আমরা 3টা পরিবারের ধারণা পাই না। 3টা কি কি বলো তো? 3টা ছিল মাতৃবাস, পিতৃবাস, নয়াবাস। মাতৃবাস হচ্ছে মায়ের বাসায় বাস করা, পিতৃবাস হচ্ছে পিতা বা বাবার বাড়িতে বা বাসায় বাস করা, আর নয়াবাস মানে হচ্ছে নতুন। নয়া মানে কি? নতুন না। নয়াবাস মানে হচ্ছে নতুন কোনো জায়গায়, মায়ের বাড়িতেও না, বাবার বাড়িতেও না, নতুন একটা জায়গায় বসবাস করা। আর পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার, এখানে মূলত আমরা 2টা জিনিস নিয়ে কথা বলি। এটা হচ্ছে 1 অন্তর্গোত্র আর 2 বহির্গোত্র। অন্তর্গোত্র হচ্ছে একই গোত্রের ভিতরে বিবাহ হলে, আর বহির্গোত্র মানে হচ্ছে বাইরের গোত্র বা বাইরের কোনো গোত্রের সাথে বিয়েতে আবদ্ধ হলে, তাই না? এই যে অন্তর্গোত্র আর বহির্গোত্র, এর মধ্যে আবার কিন্তু আরেকটা ভাগ আছে। আমরা কি পড়েছি বইতে, মনে আছে? অনুলোম, প্রতিলোম। আচ্ছা,
অনুলোম কোনটা? অনুলোম হচ্ছে যদি এই যে বংশমর্যাদার কথা বা গোত্রের বিচারে অনুলোম হচ্ছে যদি পাত্র উচ্চ জাতের হয় এবং পাত্রী নিচু জাতের হয় তাহলে সেটাকে বলা হয় অনুলোম। আর যদি পাত্র নিচু জাতের হয় পাত্রী উঁচু জাতের হয় সেটাকে বলা হচ্ছে প্রতিলোম। আমাদের বইতে কিন্তু এটাই বলা আছে। তাহলে এই যে পরিবারের যে ধারণা দেওয়া আমাদের বইতে, এই যে মেইনলি 6টা ধরনের পরিবার, এই 6টারও আবার বিভিন্ন ভাগ আছে, সেটা কিন্তু আমাদের জাস্ট কয়েক মিনিটে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে না? আচ্ছা, এখন সামাজিকীকরণ আর পরিবারের দায়িত্ব খেয়াল করলে আমাদের এই 3টা ছাড়া কিন্তু আসলে এই চ্যাপ্টার থেকে পড়ার মতো আসলে কিচ্ছু নাই। এবং এই 3টা পড়তে হায়েস্ট তুমি যদি মনোযোগ দিয়ে বসো ভাইয়া, তোমার হায়েস্ট আধা ঘন্টা লাগবে। পরিবার পড়তে লাগবে 15 মিনিট, পরিবারের দায়িত্ব এইসব পড়তে লাগবে হায়েস্ট 5 মিনিট, আর সামাজিকীকরণটা একটু বুঝতে লাগবে 10 মিনিট, হায়েস্ট আধা ঘন্টা লাগবে, এর বেশি লাগবেই না। সামাজিকীকরণ থেকে আমরা আসলে কি দেখি? সামাজিকীকরণে বিভিন্ন উপাদান দেওয়া আছে, সেসব দেখি। সামাজিকীকরণ কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। খুবই কমন জিনিস, মানে সামাজিকীকরণ আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে, হ্যাঁ আগের ক্লাসগুলোতে বিজিএসে যেভাবে পড়েছি সেভাবেই দেওয়া। আর পরিবারের দায়িত্ব, মানে পরিবারের কী কী দায়িত্ব থাকে, পরিবার কী কী দায়িত্ব পালন করে সন্তানের প্রতি, সন্তান কী কী দায়িত্ব পালন করে, গ্রাম ও শহরে পরিবারের ধারণাটা কেমন, বা গ্রাম ও শহরে সামাজিকীকরণটা দেখতে কেমন, এই ব্যাপারেও কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা করা আছে। আচ্ছা, সামাজিকীকরণে যেহেতু আমরা এসেছি, আমরা সামাজিকীকরণ থেকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে পড়ব। সেটা কি? সামাজিকীকরণের কয়েকটা প্রতিষ্ঠানের কথা বলা আছে না? কি কি বলো তো? সামাজিকীকরণে কি কি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে? প্রতিবেশী, পরিবার, আমার আসলে সিরিয়াল বা সিকোয়েন্স মনে নাই, হ্যাঁ আমার যেটা যেটা মাথায় আসছে আমি ওইভাবে লিখছি। গণমাধ্যম 3টা, আর কি কি দেওয়া যেন ছিল? আর কি কি দেওয়া ছিল? গণমাধ্যম, পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় গোষ্ঠী, স্থানীয় সমাজ, আর আমোদ প্রমোদের জন্য প্রতিষ্ঠান, তাই না? কি কি? শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সমাজ, আর আমোদ প্রমোদের জন্য প্রতিষ্ঠান, বা যেটাকে আমরা বিনোদন প্রতিষ্ঠান বলতে পারি। হ্যাঁ, এই বিনোদন প্রতিষ্ঠানে হয়তো একটা খেলার মাঠ হতে পারে, একটা পার্ক হতে পারে, এটা হতে পারে যে একটা থিয়েটার, তাই না? আচ্ছা, এটাই হচ্ছে বেসিক। তাহলে সামাজিকীকরণের ক্ষেত্রে আমাদের কাছে বেসিক হচ্ছে এই কয়েকটাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের পড়ার মতো জিনিস এই কয়েকটাই। দেখো পুরো বোর্ডে কিন্তু মোটামুটি পুরো চ্যাপ্টারটা কভার করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কী ভূমিকা, গণমাধ্যমের কী ভূমিকা, বা প্রতিবেশীর কী ভূমিকা, আবার পরিবারের যে সামাজিকীকরণের মূল, এসব খুঁটিনাটি বা ছোটোখাটো যে তথ্য, এসব কিন্তু আমরা অনেকেই জানি, তাই না? এই চ্যাপ্টার কিন্তু খুবই ইজি, বারবারই এটা বলছি, ভয় পাওয়ার কিছু নাই। দেখো তাহলে যেহেতু শিওর শর্ট ক্লাস বেশি লেন্দি করা তো আসলে সম্ভব না, আমরা ডিরেক্ট এমসিকিউতে মুভ করি। হ্যাঁ, এখানে প্রথম এমসিকিউ, অনুপরিবার কয় পুরুষে আবদ্ধ থাকে? অনুপরিবার, অনুপরিবার মানে কি? অনুপরিবার মানে কি? অনুপরিবার মানে হচ্ছে ছোট পরিবার, বা যেটাকে আমরা হয়তো একক পরিবার বলে চিনি, সেটারই আরেক নাম হচ্ছে অনুপরিবার। ছোট, অনু ছোট হয় না, এই কারণে অনু। এটা দেখো খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা 2টা বোর্ডে এসেছে, রংপুর বোর্ড, রাজশাহী বোর্ডে এসেছে, ময়মনসিংহ বোর্ডে খুব লাস্ট, হ্যাঁ একদম 25 সালের প্রশ্ন ছিল এটা। আচ্ছা, এটার অ্যান্সার তাহলে কি হবে বলো তো? অনুপরিবার কয় পুরুষে আবদ্ধ থাকে? 2 পুরুষে। কিভাবে? ধরো এটা একটা ফ্যামিলির, পরিবারের সংখ্যা হয় কয়জন? 4 জন না? হ্যাঁ, এটা ধরো বাবা, এটা মা, এটা হচ্ছে ধরো ছেলে সন্তান, আর এটা হচ্ছে ধরো মেয়ে সন্তান। তাহলে এই যে একটা পুরুষ, এই যে আরেকটা পুরুষ, 2 পুরুষটা, তাহলে আনসার হবে বি, 2 পুরুষে আবদ্ধ থাকে। আচ্ছা, যৌথ পরিবার ভাঙনের কারণ কি? এইটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ঢাকা বোর্ডে 24 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 25 সালে এসেছে। আমাদেরকে কিন্তু ভাইয়া
এমসিকিউ সলভ করার সময় যে প্রশ্নগুলো আমরা দেখব খুব রিসেন্ট এসেছে বা বোর্ডে এসেছে, সেই প্রশ্নগুলো কিন্তু রিপিট হওয়ার চান্স থাকে, বা এই প্রশ্নগুলোর আশেপাশের ক্যাটাগরির প্রশ্ন কমন পড়ে যাওয়ার চান্স থাকে। তাই এমসিকিউ সলভ করলে আমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার চান্স যতটা বাড়বে, একই সাথে এমসিকিউ সলভ করলে আমাদের এমসিকিউ তাড়াতাড়ি সলভ করা বা শুদ্ধ অ্যান্সার দেওয়ার দক্ষতাও কিন্তু বাড়বে, তাই না? দেখো, যৌথ পরিবার ভাঙনের কারণ কি? 4টা কারণ দেওয়া: পারিবারিক বিশৃঙ্খলা, কলহ বৃদ্ধি, নারী শিক্ষা আর শিল্পায়ন। এখান থেকে পারিবারিক বিশৃঙ্খলা সব পরিবারেই তো থাকে কম বেশি, এই কারণে কি যৌথ পরিবার মানে তো বড় পরিবার, সেটা ভেঙে যাবে না? এটা অ্যান্সার হবে না। কলহ বৃদ্ধি, এই দুটো তো সিমিলার, কলহ মানে তো ঝগড়া বা বিশৃঙ্খলা, সিমিলার না, এটাও হবে না। নারী শিক্ষাও এটার কারণ না, এটার কারণ হচ্ছে শিল্পায়ন। শিল্পায়ন কিভাবে আসলে যৌথ পরিবার ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়? শিল্পায়নের কারণে কি হয়? মানুষজন জীবিকার জন্য গ্রাম ছেড়ে শহরে যাওয়া শুরু করে। গ্রাম ছেড়ে যদি শহরে যায়, শহরে আবার আমরা কি পড়ি? বসবাসের স্থানের সংকট আছে, তাই না? শহরের লাইফস্টাইল আলাদা। তো ওখান থেকে দেখা যায় যে গ্রামে ধরো একটা পরিবারে কথার কথা 10 জন ছিল, সেই পরিবারে এই 10 জনের ভিতরে 2টা ছেলে, হ্যাঁ, আর বাকিরা অন্য অন্য মানুষরা। এখন 2 ছেলেই বিয়ে করার পরে চিন্তা করলো, বিয়ে করা সহই 10 জন, যে তারা এই যে স্বামী স্ত্রী 2 2 4 জন কিন্তু চলে গিয়েছে ফ্যামিলি থেকে, তারা হচ্ছে অন্য কোনো একটা শহরে যে বাস করবে, অন্য কোনো একটা শহরে যে তারা বাস করা শুরু করলো। সেই ক্ষেত্রে কি হবে? এই যে পরিবারটা একটা এই সাইডে ভেঙে গেল, একটা এই সাইডে ভেঙে গেল, তাহলে অলরেডি 6 জন হয়ে গেল। তারপর হয়তো বা ওই পরিবারে 2টা মেয়ে আছে, 2টা মেয়েকে বিয়ে দিয়ে তাদের স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। এইভাবে কিন্তু এই যৌথ পরিবারটা, বড় একটা পরিবার, এটা ভেঙে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে শিল্পায়ন। ক্লিয়ার? উপরের 3টা কেউ ফাইজলামি করেও অপশনে লেখো না, হ্যাঁ, উপরের 3টে কিন্তু কারণ না। এমসিকিউতে দুষ্টামি করি আমরা, অনেক কিছুই করি, অনেক কিছুই মনে হতে পারে, কনফিউজড হয়ে যেতে পারে, কিন্তু বইতে কি আছে, কিভাবে বর্ণনা করা আছে, সবসময় আমাদের মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, উর্মিলা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। আচ্ছা, ব্রাহ্মণ পরিবারে সে জেলে সম্প্রদায়ের কানাইকে বিয়ে করে। উর্মিলা ও কানাই কোন ধরনের পরিবার গঠন করে? আচ্ছা, উর্মিলা ব্রাহ্মণ, তাই না? কানাই জেলে। এখানে উচ্চ বংশীয় মর্যাদা আসলে কার? উচ্চ বংশীয় মর্যাদা যে ব্রাহ্মণ তার না? তারই তো, তাই না? তাহলে সেই ক্ষেত্রে উর্মিলা কি করেছে? উর্মিলা জেলে নিচু জাতের তাকে বিয়ে করেছে। এখন আমরা কি পড়েছি? পাত্র যদি নিচু হয়, নিচু জাতের হয়, এবং পাত্রী যদি উচ্চ জাতের হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলি প্রতিলোম। একটু আগে পড়ানো হলো না? দেখছো সবগুলো কিন্তু প্রায় সেমই, তাকে আমরা বলি প্রতিলোম। তাহলে এটার আনসার হবে বি। আচ্ছা, বহুপতি পরিবার প্রথা রয়েছে। বহুপতি মানে অনেকগুলা স্বামী রয়েছে, এক স্ত্রীর অনেকগুলো স্বামী থাকে, এই প্রথা রয়েছে তিব্বতে, আফ্রিকায়, মালগড়ে। মালগড় এই জায়গাটা হচ্ছে ভারতে। 3টা অপশনই দেওয়া: তিব্বত, আফ্রিকা আর মালগড়। এখান থেকে কোথায় এই প্রথা রয়েছে বলো তো? এখানে কিন্তু মজার ব্যাপার, 2টা জায়গাতে এই প্রথা রয়েছে, এবং এই 2টা জায়গায় আইডেন্টিফাই করা খুবই ইজি। আফ্রিকায় এই প্রথার কথা কোথাও বলা নেই, তিব্বতে এই প্রথা রয়েছে বলা আছে বইতে, আর ভারতের মালগড়ে দেখবে তোমার বইয়ে ডিরেক্ট একটা লাইনই আছে যে ভারতের মালগড়ে বহুপতি পরিবার প্রথা রয়েছে। তাহলে অ্যান্সার হবে কি? 1 আর 3 না? 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? এই যে সি হবে অ্যান্সার, 1 ও 3। আচ্ছা, আরমান ও মিতু দম্পতির বিবাহিত জীবন 5 বছর, তাদের কোনো সন্ততি নাই। অন্যদিকে রেহান ও সোমা দম্পতির 2 বছর বয়সের ছেলে ও 5 বছর বয়সের মেয়ে রয়েছে। এই দম্পতি সরকারি বেসরকারি চাকরি করছে। অবসর সময়ে তারা দেশ বিদেশে ভ্রমণে যায়। স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী আরমান ও মিতুর পরিবারটি কোন ধরনের? স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী বলা হচ্ছে, স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী পরিবারটা কোন ধরনের? একক, মাতৃপ্রধান, একপত্নিক, নয়াবাস। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আমাদেরকে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, এটা অনেকের কাছে যদি আমরা খেয়াল করে না পড়ি, বা এই যে এক এক ধরনের পরিবার এক্সপ্লেন করা হয়েছে, এটা যদি গুরুত্ব দিয়ে না পড়ে আমাদের ভুল হতে পারে।
খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যা। স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী আমরা 3টা অপশন দেখেছি না? কি কি দেখেছি? স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী হয় একপত্নী পরিবার, বহুপতি পরিবার, বহুপত্নী পরিবার। এখানে একক পরিবার দেওয়া। একক পরিবার তো এটা অবশ্যই, তাই না? ছোট পরিবার, কিন্তু সেটা আকারের ভিত্তিতে। এটা কিসের হিসাবে হবে? আকারের ভিত্তিতে, তাই না? আচ্ছা, কিন্তু এটা তো জিজ্ঞেস করেনি, তাহলে এটা অ্যান্সার হবে না। মাতৃপ্রধান, এটা হচ্ছে কিসের উপর? কর্তৃত্বের উপর। নয়াবাস, এটা হচ্ছে বসবাসের উপর। এইখানে যদি কোনো কিছুর অ্যান্সার না হওয়ার চান্স থাকে সেটা হবে মাতৃপ্রধান, কারণ এরকম কোনো অবস্থা আমরা দেখি নাই। তাহলে বি বাদে এ সি ডি 3টাই অপশন হতে পারে, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে স্বামী স্ত্রীর সংখ্যা। সংখ্যা অনুযায়ী পরিবারটা কেমন? সংখ্যা অনুযায়ী যদি আমরা চিন্তা করি, এক পত্নীক হবে, এক মানে একটি স্ত্রী রয়েছে, এটা হচ্ছে সংখ্যা অনুযায়ী। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে কোনটা? সি, এক পত্নী। তাহলে আরমান আর মিতুর পরিবারটা কেমন? এটা হচ্ছে এক পত্নীক পরিবার। ক্লিয়ার? রেহান ও সোমা এই দম্পতির কিন্তু এক পত্নীক পরিবার, তাদেরও কিন্তু নয়াবাস পরিবার, তাদেরও কিন্তু একক পরিবার। আচ্ছা, এই যে দেখো এখানে একটা ভুল জিনিস দেওয়া, হ্যাঁ, ফিউচারে চলে গেছি আমরা। যাই হোক, আচ্ছা, স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী কি একক বলা চলে? স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী তো এটা একক পরিবার আমরা কোনটাকে আসলে বলি? আকারের ভিত্তিতে না? আচ্ছা, এটা মনে হয় ভুল আসছে, এটা হবে এক পত্নীক, সি। কেমন? আচ্ছা, আরমান ও মিতু দম্পতির বিবাহিত জীবন 5 বছর। কত বছর? 5 বছরের। আচ্ছা, ওই একই জিনিস, এটা আগে পড়ছিলাম। এই দম্পতি সরকারি বেসরকারি চাকরি করে, দেশ বিদেশে ঘুরতে যায়। রেহান ও সবার পরিবারের সাধারণ কার্যক্রমের মধ্যে প্রাধান্য পেয়েছে জৈবিক ও অর্থনৈতিক, বিনোদনমূলক ও মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও স্বাস্থ্যসেবামূলক। 3টা অপশন দেওয়া, 3টা অপশনই খুবই 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 কনফিউজিং। এই 3টা অপশন থেকে কোনটা হতে পারে বলো তো? এখান থেকে রাজনৈতিক বা স্বাস্থ্যসেবামূলক কিছুকে আমরা দেখতে পেয়েছি বলতো? রাজনৈতিক ও স্বাস্থ্যসেবামূলক কিছু তো আমরা পাইনি, কিন্তু আমরা দেখেছি তারা দুইজনই চাকরি করে, সন্তান সন্ততি আছে, এই কারণে প্রথম স্টেটমেন্টটা সত্য। বিনোদনমূলক এবং মনস্তাত্ত্বিক, এই জায়গা থেকে এই ব্যাপারটা সত্য, কারণ তারা হচ্ছে প্রায়ই দেশ বিদেশে ভ্রমণে যায়, ঘুরতে যায়, তাই না? কিন্তু আমরা কি রাজনৈতিক বা স্বাস্থ্যসেবামূলক কিছু এখানে পেয়েছি? পাইনি। তাহলে এটার অ্যান্সার হবে কি? 1 ও 2। 1 ও 2 কই দেওয়া? এই যে, এ হবে অ্যান্সার, 1 ও 2। আচ্ছা, সমাজের সৃষ্টি কোনটি থেকে? দেশ, রাষ্ট্র, পরিবার, জাতি। পরিবার থেকে সমাজের সৃষ্টি, এটা আর্গু করারও কিছু নাই। কিছু কিছু এই যে আসলে এমসিকিউ ধর তক্তা মান প্যারেক, যেটা তুমি দেখলেই তুমি ক্লিয়ারলি বলে ফেলতে পারো যেটার অ্যান্সার কি হতে পারে। পরিবার থেকে সমাজের সৃষ্টি হয়েছে, সমাজ থেকে আস্তে আস্তে হয়তো দেশ হয়েছে। পরিবার হচ্ছে এখানে বেসিক, পরিবারই হচ্ছে এই বেস লাইনটা, যেটাকে কেন্দ্র করে অন্য যা যা সৃষ্টি হওয়ার তা সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, শিশু সমাজ থেকে কি শেখে? শিশু আসলে সমাজ থেকে কি শিখে? শিশু সমাজ থেকে ধর্ম, পড়ালেখা, রীতিনীতি, কথা বলা, এই 4টার মধ্যে কি শেখে আসলে? এটা কিন্তু ময়মনসিংহ বোর্ডে 24 সালে এসেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। সমাজ থেকে তো শিশু ধর্ম শেখে না, পড়ালেখাও শেখে না, পড়ালেখা তো স্কুল থেকে শেখে, কিন্তু তোমরা অনেক হয়তো স্কুল থেকেও শিখতে চাও না। কথা বলা কি সমাজ থেকে শিখে? না। কথা বলা শিখে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে শেখে না। কথা বলা পরিবার থেকে শেখে বা মায়ের কাছ থেকে শেখে। তাহলে শিশু আসলে সমাজ থেকে শিখে কি? রীতিনীতি, যে সেই সমাজে থাকার জন্য কোন রিচুয়াল ফলো করতে হবে, কেমন আচরণ করতে হবে, তাই না? তাহলে এটার অ্যান্সার হবে সি, রীতিনীতি। আচ্ছা, পরিবার কি ধরনের প্রতিষ্ঠান? সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক। পরিবার মোটেও প্রাকৃতিক প্রতিষ্ঠান না, পরিবার সাংস্কৃতিক প্রতিষ্ঠানও না, রাজনৈতিক প্রতিষ্ঠানও না, পরিবার হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। এটাও একদম ডিরেক্ট অ্যান্সার। আচ্ছা, পরিবার সমাজ কাঠামোর কি? মৌলিক একক, মৌলভিত্তি, মৌল সংগঠন, মৌলিক প্রতিষ্ঠান। আচ্ছা, এই যে এই লাইনটা পরিবার সমাজ কাঠামোর ডট 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 ডট, এরপরে কিন্তু লাইনটাতে বলা আছে, এটা বইয়ের ডিরেক্ট লাইন। তোমরা
যদি একটু খেয়াল করো ভাইয়া, কিছু কিছু এমসিকিউ দেখবে বইয়ের ডিরেক্ট লাইন উঠিয়ে দেওয়া থাকে। ধরো বইতে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া বা একটা সেন্টেন্স দেওয়া, সেই সেন্টেন্সের অর্ধেক পার্ট কোশ্চেনে দেওয়া, বাকি অর্ধেক পার্ট কী হতে পারে সেটা নিয়ে তোমাকে প্রশ্ন করা হচ্ছে। এই টাইপের এমসিকিউগুলো কিন্তু খুবই কমন, এবং এই টাইপের এমসিকিউগুলো অ্যান্সার করার ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প আসলে নেই, তোমাকে বই পড়তেই হবে। আচ্ছা, এখানে আমরা দেখছি যে মৌলিক একক, এখানে বলা হচ্ছে মৌলভিত্তি, মৌল সংগঠন, মৌলিক প্রতিষ্ঠান। এখানে বইতে ডিরেক্ট দেওয়া আছে পরিবার কি, পরিবার সমাজ কাঠামোর মৌল সংগঠন। মৌল মানে একদম ছোট, মৌল থেকে কি হয়, আমরা কি পড়েছি, অণু থেকে পরমাণু, তাই না, পরমাণু থেকে অণু দেখি। মৌল সংগঠন মানে হচ্ছে একদম বেসিক, যার আর কারো সাহায্য লাগে না, পরিবার এভাবেই গড়ে ওঠে। একদম মৌল সংগঠন হচ্ছে পরিবার। আচ্ছা, এরপর গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ কোনটি? গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ কোনটি? এটা আনসার করা খুবই ইজি। দেখো, গোষ্ঠীবদ্ধ জীবন মানে কি? গোষ্ঠীবদ্ধ জীবন মানে হচ্ছে যখন মানুষজন অনেকে মিলে একসাথে বসবাস করা শুরু করে, এবং এই গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ কোনটা? সমাজ, সমাজ তো হয়নি, রাষ্ট্রও তো একদিনে হয়নি, বিবাহও না, এটা হচ্ছে পরিবার। মানুষ যখন পরিবার গঠন করে তখনই গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ। আদি ধাপ মানে হচ্ছে প্রথম, ফার্স্ট স্টেপ মানুষজন মেক করে। কেমন? আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা 18 সালে সব বোর্ডে এসেছে, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ডেও এসেছে। কেমন? তার মানে টানা 3 বছর বিভিন্ন বোর্ডে কিন্তু এই কোশ্চেন এসেছে, 17, 18 আর 19 সালে, আর লাস্ট যশোর বোর্ডে 24 সালে এসেছে এই প্রশ্নটা। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়? আমরা এটা নিয়েও বইতে একটা ডিরেক্ট লাইন আমরা পড়েছি যে কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে বহুপত্নিক পরিবার দেখা যায়। এটার অ্যান্সার হবে বি। হ্যাঁ, এ, সি বা ডি কোনোটাই হবে না, বহুপত্নিক পরিবার দেখা যায়। এর কারণ কি সেটাও এক্সপ্লেন করা ছিল। এর কারণ হচ্ছে কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজ। দেখো, আমরা কি জানি, গ্রামের অর্থনৈতিক ব্যবস্থা কৃষির উপর নির্ভরশীল, এবং তখনকার সমাজটা পুরোটাই ছিল অলমোস্ট কৃষিভিত্তিক। কৃষিকাজের জন্য আসলে কি দরকার বলো তো? কৃষিকাজের জন্য অনেক লোক দরকার, তাই না? প্রপারলি কৃষি কাজ করতে এটা তো অনেক পরিশ্রমের কাজ, অনেক ধরনের লোক দরকার, অনেক লোক দরকার, এক একজন যাতে এক একটা কাজ করতে পারে, ফসল ফলাতে পারে। এখন মানুষের কাছে ওই সময় যখন অনেক জায়গা জমি ছিল, নিজেদের জায়গা জমি ছিল, তখন ধরো এটা একটা কৃষকের জায়গা জমি, হ্যাঁ, অনেক জায়গা জমি ছিল, তখন মানুষ কি করতো, নিজেরাই সেখানে চাষ করতো। এখন যদি বহুপত্নিক পরিবার হয় তাহলে কি হবে? ধরো একজনের 4টা পত্নী বা স্ত্রী রয়েছে, তাহলে কি হবে? 4জন স্ত্রী, 4জন স্ত্রী থেকে হয়তো বা ধরো 12 জন বা 15 জন সন্তান হয়েছে। তাহলে প্রত্যেকে এইখানে এই ক্ষেতগুলোতে চাষের কাজ বা কৃষিকাজ করতে পারবে, তখন এই কাজটা আরও সুইটেবল হবে, আরও সবার জন্য সহজ হবে, পরিশ্রম কমে যাবে। কিন্তু যদি একপত্নিক পরিবার প্রথা থাকতো, সেক্ষেত্রে দেখা যেত এই কৃষক তার যে সন্তানদের রয়েছে অনেক সন্তানকে সে এই কাজে লাগাতে পারতো না। তাই কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে আমরা যে পরিবার প্রথাটা দেখি সেটা হচ্ছে বহুপত্নিক পরিবার। আনসার হবে বি। ক্লিয়ার? আচ্ছা, কোন ধরনের পরিবার বাংলাদেশে দেখা যায় না? এটা আনসার করা খুবই ইজি। বাংলাদেশে আমরা একপত্নী পরিবার দেখি, বহুপত্নী পরিবারও দেখি, যৌথ পরিবারও দেখি, কিন্তু বাংলাদেশে বহুপতি পরিবার নাই। বহুপতি পরিবার আছে তিব্বতে, আর আরেকটা জায়গা কোথায় পড়লাম আমরা, ভারতের মালগড়ে। মালগড়ে এটা আছে। আচ্ছা, টোডা জাতির বসবাস কোথায়? এই যে দক্ষিণ ভারতের মালগড়ে টোডা জাতির বসবাস, তাদের মধ্যে এই যে বহুপতি পরিবারের প্রথা আমরা দেখতে পারি। এটার আনসার হবে ডি, দক্ষিণ ভারতে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা যশোর বোর্ডে 24 সালে এসেছে। আচ্ছা, বহুস্বামী গ্রহণ পদ্ধতির প্রচলন কোথায় ছিল? বহুস্বামী গ্রহণ পদ্ধতির প্রচলন কোথায় ছিল? 4টা অপশন দেওয়া, আফ্রিকা, তিব্বত, ভারত, চীন। এখন এখান থেকে আইডেন্টিফাই করা কনফিউজিং তোমাদের জন্য হতে পারে যদি একটু খেয়াল না করো।
এখানে আমরা বই থেকে বহুপতি পরিবার তিব্বতে আছে, ভারতে আছে, পড়েছি না? দেখো বহু স্বামী আর বহুপতি তো সেম, পতি মানে স্বামী, হ্যাঁ বেসিক বাংলা। তিব্বত আর ভারত দুইটার কথা বলা আছে, তাহলে অলরেডি চীন বা আফ্রিকা যে অপশন হবে না এটা আমরা শিওর, অ্যান্সার তাহলে হবে বি বা সি। এখন এটা যদি একটু খেয়াল করো, ভারতে, সমগ্র ভারতে আমরা কি বহুপতি পরিবার কাঠামো দেখি না, আমরা শুধু ভারতের দক্ষিণ অংশে একটা জাতি রয়েছে টোডা জাতি, তাদের মধ্যে এই চর্চাটা দেখি। যদি একটা স্পেসিফিক এই যে টোডা জাতির কথা আমরা বলছি তাদের মধ্যে এই চর্চাটা দেখি, তাহলে পুরো ভারতে এই চর্চাটা করা হয় সেটা তো আমরা বলতে পারবো না। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, তিব্বতে। কারণ আমরা দেখেছি তিব্বতে এই যে বহুস্বামী, এই বহুস্বামী গ্রহণের পদ্ধতি রয়েছে। অ্যান্সার হবে বি, তিব্বতে। এটা কিন্তু সিলেট বোর্ডে 15 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা প্রচলিত আছে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে? মাতৃসূত্রীয়, হ্যাঁ মাতৃসূত্রীয় পরিবার বাংলাদেশে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে রয়েছে? খুবই কমন কোশ্চেন, তাই না? এখানে অপশনগুলো দেখো, চাকমা ও মারমা, এটা তো অ্যান্সার হবে না। হাজং ও মুরন, এটাও অ্যান্সার হবে না। সাঁওতাল ও রাখাইন, এটাও অ্যান্সার হবে না। এটার অ্যান্সার হবে ডি, খাসিয়া ও গারো, তারা হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। কেমন? খাসিয়া আর গারোরা হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এখনই বলে দিচ্ছি। ধরো এখানে যে অপশানগুলো দেওয়া এটা কিন্তু খুব ইজি করে দিয়েছে, হ্যাঁ এই অপশানগুলোকে কিন্তু আরও কনফিউজিং করা যায়। কীভাবে বলো তো ভাইয়া? দেখো এখানে খাসিয়া ও গারো একদম ডিরেক্ট দেওয়া, এখানে হতেই পারে যে চাকমা ও গারো, হাজং ও খাসিয়া, বা সাঁওতাল ও গারো, বা রাখাইন ও খাসিয়া, এইভাবে যদি অপশানগুলো দেওয়া থাকতো আর তুমি যদি একটু ফাঁকিবাজ হও তাহলে কি করবে? তাহলে হয়তো দেখা যাবে যে তুমি খাসিয়া ও গারোর মধ্যে একটা মনে রেখেছো আরেকটা ভুলে গিয়েছো, তখন কিন্তু তুমি একটু কনফিউজড হয়ে যাবে। ধরো খাসিয়া মনে আছে, গারো মনে নাই, দেওয়া হচ্ছে খাসিয়া ও সাঁওতাল, তুমি কিন্তু তখন ওটাই দাগিয়ে আসবে এবং এটা তোমার ভুল হবে। তাই ফাঁকিবাজি না করে বইয়ে যা দেওয়া সেই লাইনগুলো হুবহু পড়তে হবে। এটার অ্যান্সার তাহলে হবে কোনটা? ডি, খাসিয়া ও গারো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আকারের ভিত্তিতে পরিবার কত ধরনের হয়ে থাকে? আকারের ভিত্তিতে পরিবার কত ধরনের হতে পারে বলো তো? আমরা কি জানি? আমরা জানি যে এই যে আকার মানে সাইজে কেমন, একটা পরিবারের সাইজটা কেমন। এখন একটা পরিবারের সাইজ কীভাবে বোঝা যায়? সেই পরিবারে কতগুলো মানুষ রয়েছে বা কত সদস্যের পরিবার। এখন আকারের ভিত্তিতে পরিবার কত ধরনের, এই প্রশ্ন যখন আমরা করি তখন আমাদের জন্য সবচেয়ে ইজি কি? একক পরিবারের কথা আমরা জানি, যৌথ পরিবারের কথা আমরা জানি। একক পরিবারে বা অনুপরিবারে দেখা যায় যে খুবই কম পরিবারের সদস্য, যৌথ পরিবারে একটু বড়। আর বর্ধিত পরিবার হচ্ছে যেখানে যৌথ পরিবারের এক্সটেনশন থাকে, হ্যাঁ যৌথ পরিবার থেকে একটু বড় হয় যে পরিবারটা, সেটাকে আমরা বর্ধিত পরিবার বলি। তাহলে আকারের ভিত্তিতে পরিবার কত ধরনের হতে পারে? 3 ধরনের, অনুপরিবার বা একক পরিবার, যৌথ পরিবার, আরেকটা হচ্ছে বর্ধিত পরিবার। অ্যান্সার হবে এ, 3 ধরনের। এটা কিন্তু রাজশাহী বোর্ডে এসেছে। আচ্ছা, অনুপরিবার কয় পুরুষে আবদ্ধ? এটা এই যে এই প্রশ্নটা রিপিট হয়েছে। বি, 2 পুরুষে আবদ্ধ। গ্রামে সাধারণত কোন ধরনের পরিবার দেখা যায়? একপত্নিক পরিবার দেখা যায়, এটা শিওরলি কি আমরা বলতে পারবো যে একপত্নিক দেখা যায়? গ্রামে তো একক পরিবারও দেখা যায়, তাই না? কিছু কিছু গ্রামে তো যৌথ পরিবারও দেখা যায়। খুব মুশকিল না এটা অ্যান্সার করা। এটা একটু খেয়াল করলে বুঝবে এটা কি স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে না, এখানে একপত্নিক পরিবারও হতে পারে, বহুপত্নিক পরিবারও হতে পারে, তাই এটা অ্যান্সার করা সেফ না। কিন্তু একক আর যৌথ এই দুইটা আকারের ভিত্তিতে। এখন গ্রামের দিকে আকারের ভিত্তিতে আমরা কিন্তু একক পরিবার প্রায় দেখি না বললেই চলে, গ্রামে আমরা যৌথ পরিবার দেখি। তাই এটার অ্যান্সার হবে ডি, যৌথ। যৌথ পরিবার ভাঙনের কারণ কি? এই যে কোশ্চেনগুলো আসলে রিপিট হয়েছে বেশ কয়েকটা। ডি, শিল্পায়ন, একটু আগেই পড়ানো হয়েছে, তাই না? এটার আনসার হবে ডি, শিল্পায়ন। দাদা, বাবা, নাতি, এই 3 প্রজন্ম তাদের স্ত্রী, ভাই, সন্তানাদি নিয়ে একত্রে বসবাস করলে তা কী ধরনের পরিবার? খেয়াল করো, অনুপরিবার হবে 2 পুরুষের, তাই না? অনুপরিবার বা একক পরিবার হয় 2 পুরুষের। এখানে যেহেতু দাদা, বাবা, নাতি অর্থাৎ 3 পুরুষ রয়েছে এবং অলরেডি বলা হচ্ছে আবার নাকি এখানে ভাইও আছে, হ্যাঁ তাহলে এই পরিবারটা কেমন বলো তো?
এই পরিবারটা কেমন পরিবার? কারণ সেখানে তাদের স্ত্রীরা রয়েছে, তাদের আবার ভাইরা রয়েছে, তাদেরও সন্তানাদি রয়েছে। এটা কি একক বা অনুপরিবার হবে? না, এখানে একক আর অনুপরিবার সিমিলার, তাই এই দুটো অপশন অলরেডি বাদ, হবে যৌথ বা বর্ধিত। এখন যৌথ পরিবারে লিমিটেশন আছে, এত মানুষ থাকে না, তাই না? এখানে একটু বেশি মানুষ, তাই এটার অ্যান্সার হবে ডি, বর্ধিত পরিবার। জনাব কালাম তার স্ত্রী, সন্তান, বাবা মা ও দাদা দাদি সহ একসাথে বসবাস করেন। তার পরিবারের রূপ হলো, আচ্ছা, জনাব কালাম কি করে? তার স্ত্রী আছে, সন্তান আছে, অর্থাৎ একক পরিবার, কিন্তু বাবা মা দাদা দাদিও আছে, তার মানে পরিবারটা বড় হয়ে গেল। তাহলে তার পরিবারের রূপটা কেমন? মানে জনাব কালামের পরিবারের সদস্য সংখ্যা কিন্তু অনেক, তার স্ত্রী আছে, সন্তান আছে, বাবা মা আছে, দাদা দাদিরা আরও রয়েছে। এখানে 4টা অপশন দেওয়া, তাই না? একটু খেয়াল করে দেখো, অপশন দেওয়া 4টা, অনুপরিবার, যৌথ পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার এটা তো অ্যান্সার হবেই না, এই 4টার মধ্যে এটা বাদ। অনুপরিবার এটাও হবে না, অ্যান্সার হবে যৌথ পরিবার বা বর্ধিত পরিবার। যৌথ পরিবারের সংখ্যা কি এরকম হয়? না, যৌথ পরিবারের তুলনায় এখানে অনেক বেশি মানুষ, তাই এটার অ্যান্সার হবে সি, বর্ধিত পরিবার। ক্লিয়ার? আচ্ছা, বিবাহের পর নবদম্পতি, খেয়াল করে দেখো, বিবাহের পর নবদম্পতি স্ত্রীর পিতৃগৃহে বসবাস করলে তাকে কোন ধরনের পরিবার বলা হয়? বিবাহের পর নবদম্পতি যদি স্ত্রীর পিতৃগৃহে বসবাস করে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা কি বলতে পারি? বিয়ের পর নবদম্পতি, অর্থাৎ আমরা অলরেডি বুঝতে পারছি এই পরিবারটা আমাদের কাছ থেকে বসবাসের ভিত্তিতে কেমন হয় সেটার কথা জিজ্ঞেস করছে, তাই না? এখন যদি বসবাসের ভিত্তিতে হয় তাহলে কি পিতৃসূত্রীয় বা মাতৃসূত্রীয় এরকম কিছু আসবে? না, অপশন হবে মাতৃবাস বা পিতৃবাস থেকে। এখন যেহেতু নবদম্পতি কি করেছে, স্ত্রীর বাবার বাড়িতে যেয়ে বসবাস করা শুরু করেছে, তাহলে এটা কোন ধরনের পরিবার? এটার আনসার হবে সি, মাতৃবাস পরিবার বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, জনাব স্বপন ও সোমা একই প্রতিষ্ঠানে কর্মরত, অর্থাৎ তারা একই প্রতিষ্ঠানে কাজ করে। সদ্য তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে। এই দুইজনের গঠিত পরিবারকে কোন পরিবার বলা হয়? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, স্বপন ও সোমা আমরা কি ইনফরমেশন পাই? তারা দুইজন একই প্রতিষ্ঠানে কাজ করে, তারা বিয়ে করে চট্টগ্রাম শহরে থাকা শুরু করে, দ্যাটস ইট, আর তো কিছু না। তার মানে তাদের পরিবারে দুইজন রয়েছে, তারা চট্টগ্রামে দুইজনই বাস করে, তাই না? এখানে অপশন কি দাও খেয়াল করি, অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার, এটা কি হবে? হবে না। অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কোনটা? যেই বিয়েতে ওই যে গোত্র প্রথা রয়েছে, তাই না, অন্তর্গোত্র আর বহির্গোত্র, যেই বিয়েতে দেখা যায় যে স্বামীর গোত্র উঁচু এবং স্ত্রীর গোত্র নিচু, সেটাকে আমরা অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার বলে থাকি, এটা অ্যান্সার হবে না। অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, এটাও অ্যান্সার হবে না। যৌথ পরিবার, এটা কিন্তু আকারের ভিত্তিতে না, বা তাদের পরিবার যে যৌথ না সেটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পারছি, কারণ দুইজন মাত্র মানুষ। এবং এটার অ্যাকুরেট অ্যান্সার হবে নয়া বাস পরিবার। এখানে এত কিছু চিন্তা করারও কিছু নাই। কেন কিছু নাই ভাইয়া? কারণ তারা আসলে কি করেছে, তারা কিন্তু দুইজনে মিলে নতুন একটা জায়গায় বসবাস করা শুরু করেছে। সেই হিসাব বা সেই সংজ্ঞা অনুযায়ী তাদের পরিবারকে আমরা কি বলতে পারি? তাদের পরিবারকে আমরা নয়াবাস পরিবার বলতে পারি। আচ্ছা, কোন ধরনের পরিবার বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ পিতামাতার মধ্যে নিরাপত্তার অভাব দেখা যায়? কোন ধরনের পরিবার বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ পিতামাতার মধ্যে নিরাপত্তার কি দেখা যায়? অভাব দেখা যায়। এটার অ্যান্সার আসলে কি হতে পারে? এখানে একক পরিবার বৃদ্ধি পাওয়া আসলে ক্ষতিকর কিছু কি? মাতৃবাস তো হবে না, পিতৃবাসও হবে না। এটা যদি হয় তাহলে একক পরিবার বা নয়াবাস পরিবার। নয়াবাস পরিবারে যেটা ঘটে যে পরিবারে তো মাত্র দুজন মানুষ, তারা হয়তো চেষ্টা করলে বাবা মায়ের সাথে থাকতে পারতো, তাদের হেলথ সিকিউরিটি বা অনেক ধরনের সমস্যা থাকে না, মানুষ যখন বয়স্ক হয়ে যায় তার স্বাস্থ্যের যত্ন দরকার হয়, তার হয়তো প্রতিনিয়ত খেয়াল রাখার জন্য একজন দরকার হয়, তাই না? কিন্তু এইখানে কিন্তু তারা সেই সেফটিটা পায় না। এটার কারণ কি একক পরিবার হওয়া? না, এটার কারণ তোমরা যদি বইটা খুলো, বই একটা ডিরেক্ট লাইন দেওয়া যে নয়াবাস পরিবার বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধ পিতামাতার মধ্যে নিরাপত্তার অভাব দেখা দেয়। এটার অ্যান্সার হবে ডি, নয়াবাস। আচ্ছা, শহরে চাকরিজীবীদের মধ্যে কোন ধরনের পরিবার দেখা যায়? শহরে যারা চাকরি করে তাদের মধ্যে কোন ধরনের পরিবার আমরা দেখি বলো তো?
পিতৃবাস, মাতৃবাস, যৌথ পরিবার, নয়াবাস। যৌথ পরিবার তাদের মধ্যে আমরা দেখি না, শহরে চাকরি করে, ওই যে শিল্পায়ন হয়েছে, শহরে চাকরি করে, তাহলে এখানে পিতৃবাস বা মাতৃবাস হওয়ারও চান্স নেই। কিন্তু হয়তো সে একা অন্য কোথাও বাস করছে অথবা তার স্ত্রী নিয়ে বাস করছে, সেই হিসাবে এটা হবে নয়াবাস পরিবার। অ্যান্সার হবে ডি, নয়াবাস পরিবার। আচ্ছা, এরপর অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? বহুগোত্রীয়, বহুগোত্রীয় বলে কিন্তু কোনো টার্ম তোমাদের বইতে নাই, এটা মনে রাখতে হবে, এটা শুধু শুধু দিয়ে দিছে অপশানে। প্রতিলোম, এখানে কি বলা হচ্ছে? অনুলোম বিবাহ ভিত্তিক মানে আমরা তো জানি যে একটা উপরে কিছু একটা আছে, হ্যাঁ, এইটার পার্ট থেকেই দুইটা পার্ট হয়েছে, একটা হচ্ছে অনুলোম আর একটা হচ্ছে প্রতিলোম। তাহলে প্রতিলোম থেকে অনুলোম, অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার হয়েছে এটা তো আমরা বলতে পারি না, তাহলে এটাও অ্যান্সার হবে না, প্রতিলোমও অ্যান্সার হবে না। অ্যান্সার হবে অন্তর্গোত্র বা বহির্গোত্র। এই দুটোর মধ্যে কোনটা হবে অ্যান্সার বলো তো? অন্তর্গোত্র না বহির্গোত্র? কোন পরিবারের মধ্যে আমরা এই ধরনের প্র্যাকটিস দেখি? এটার অ্যান্সার হবে এ, বহির্গোত্র। হ্যাঁ, কারণ বহির্গোত্র, এই যে এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের বোর্ডে দেখে মনে থাকে এবং তোমাদের পড়তে সুবিধা হয়। বহির্গোত্র, এই যে বহির্গোত্র, এর মধ্যে একটা পার্ট হচ্ছে অনুলোম, আরেকটা পার্ট হচ্ছে প্রতিলোম। একটা পার্ট হচ্ছে অনুলোম, আরেকটা পার্ট হচ্ছে প্রতিলোম। এখানে একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? এই যে অনুলোম আর প্রতিলোম, এইখানে আমরা অলরেডি কি দেখি যে দুইটা জাতির কথা বলা হয় দুইটা ক্ষেত্রেই। একটাতে হয়তো অনুলোমের ক্ষেত্রে স্বামী উঁচু বর্ণের, স্ত্রী নিচু বর্ণের, আর প্রতিলোমের ক্ষেত্রে স্বামী নিচু বর্ণের, স্ত্রী উঁচু বর্ণের। অর্থাৎ অলরেডি তারা যে একই গোত্রের না সেটা কিন্তু ক্লিয়ার, কারণ একই গোত্র হলে দুইজনই সিমিলার হতো, সমান হতো। একই গোত্রের না, তাহলে এটা ক্লিয়ার। এখন একই গোত্র হলে সেটাকে আমরা কি বলি? অন্তর্গোত্র। অন্তর্গোত্র মানে হচ্ছে গোত্রের মধ্যে, গোত্রের অন্তরে, অন্তর মানে মধ্যে। হ্যাঁ, সেটা যেহেতু না, তাহলে অ্যান্সার হবে এ, বহির্গোত্র। আচ্ছা, ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এ, বহির্গোত্র। পরিবার হচ্ছে সমাজ কাঠামোর মৌল সংগঠন। পরিবারের গঠন, কার্যাবলী ও কাঠামোতে অনেক পরিবর্তন হলেও পরিবারের সাথে মানুষের সম্পর্ক সুগভীর। বাবা মায়ের বিচ্ছেদের কারণে লাভলু শৈশব থেকে তার চাচার বাসায় বাস করে। সে নিয়মিত স্কুলে যায় না এবং বন্ধুদের সাথে খারাপ আচরণ করে। উদ্দীপকের প্রথম অংশে পরিবারের কোন দিকটির ইঙ্গিত আছে? আচ্ছা, এখানে এই যে এখানে একটু খেয়াল করে দেখো তো, এই উদ্দীপকটা আসলে কি কাজ করেছে? উদ্দীপকটা আমরা যদি ভাই একটু খেয়াল করি, উদ্দীপকে কিন্তু প্রথমে এইটা এক্সপ্লেন করা হয়েছে যে পরিবারের কাজ কি, পরিবার কিভাবে কাজ করে। এরপরে উদ্দীপক থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই যে লাভলুর কথা বলা হচ্ছে, লাভলুর বাবা মায়ের কি ঘটেছে? বাবা মায়ের বিচ্ছেদ ঘটেছে, অর্থাৎ তার বাবা মা আলাদা থাকে এবং এই কারণে তাকে তার চাচার বাড়িতে থাকতে হয়। লাভলু এখন ঠিকমতো স্কুলে যায় না, বন্ধুদের সাথে খারাপ আচরণ করে, এটা হচ্ছে তার আচরণগত ট্রিট। হ্যাঁ, সে তার সাথে যে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা কিন্তু এক ধরনের ট্রমা। অপশনে বলা হচ্ছে, এই যে প্রশ্নটা হচ্ছে এই প্রথম অংশ মানে ফার্স্ট পার্টে পরিবারের কোন দিকটার ইঙ্গিত আছে? পরিবার গঠন, পরিবারের গুরুত্ব, সামাজিকীকরণ, সামাজিক পরিবর্তন। এটার অ্যান্সার কি হবে বলো তো? পরিবারের গঠন, পরিবারের গুরুত্ব, আর কি কি দেওয়া ছিল? সামাজিকীকরণ আর সামাজিক পরিবর্তন। এই যে অ্যান্সার তো দেখেই ফেলছো, এটার অ্যান্সার হবে বি, পরিবারের গুরুত্ব। প্রথম দুই লাইনে কিন্তু এটাই বোঝানো হয়েছে। এখানে কি পরিবারের গঠন টাইপের কিছু দেওয়া না, এখানে কি ধরো তোমার কি বলা যায়, সামাজিকীকরণ নিয়ে কিছু বলা হয়েছে না, সামাজিক পরিবর্তন কী কী ঘটছে তা বলা আছে না। কিন্তু এখানে যেটা বোঝানো হচ্ছে যে পরিবারের গুরুত্বটা আসলে কোথায়, বা আমরা একটা পাঠ, একটা ডিরেক্ট পাঠই পড়েছি এটা নিয়ে যে পরিবারের দায়িত্ব, সেখানে কিন্তু পরিবারের গুরুত্ব বা পরিবার আসলে কিভাবে দায়িত্ব পালন করে সেই সব আলোচনা করা হয়েছে। এটার আনসার হবে বি, পরিবারের গুরুত্ব। পরিবার হচ্ছে সমাজ কাঠামো রয়েছে, সেম জিনিসটাই দেওয়া। এখন প্রশ্ন করা হচ্ছে এই যে লাভলুর সামাজিকীকরণের ক্ষেত্রে ঘাটতি আছে,
সামাজিকীকরণটা ওর যে সুষ্ঠু না এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, কিন্তু এই সামাজিকীকরণ সুষ্ঠু না হওয়ার কারণ কি আমরা সেটা আইডেন্টিফাই করব। প্রথম কারণ দাও বাবা মায়ের সুসম্পর্কের ঘাটতি। ঘাটতি ঘাটতি মানে কম। হ্যাঁ, কোন জিনিসটার কম আছে ওর সামাজিকীকরণ সুস্থ না হওয়ার ক্ষেত্রে? কোন জিনিসটার কম আছে? বাবা মায়ের সুসম্পর্কের, ট্রু। সামাজিক পরিবেশের, এইটাও ট্রু। কিন্তু সমস্যা যেটা 3 নাম্বার যেই প্রশ্নটা সেটা কোথায় আসলে? সেটা তো নাই। 3 নাম্বার তো কোনো প্রশ্নই দেওয়া নাই। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার আমরা কি বের করব? এই দুইটা আমরা অলরেডি বুঝতে পারছি, সেই হিসাবে আমরা এটার অ্যান্সার এ ধরলাম। এই যে এখানে আবার ডি দেওয়া, তাহলে 3 নাম্বার হয়তো এরকম কিছু একটা ছিল যে কারণে এটার অ্যান্সার ডি হবে। ঠিক আছে, তাহলে এটা তো মানে ঝড়ে বকে এমসিকিউ। আচ্ছা ঠিক আছে, এটা গেছেই। এটা আমি ভাবতেছিলাম কি হইতে পারে, এটা নিয়ে ভেবে লাভ নাই। দেখো এরপরেরটা, সাতক্ষীরার ছেলে মামুন নারায়ণগঞ্জের মেয়ে লিমাকে বিয়ে করে জামালপুরে স্থায়ীভাবে বসবাস করেন। আচ্ছা, মামুন লিমা একজন সাতক্ষীরার আরেকজন নারায়ণগঞ্জের, দুইজনে বিয়ের পরে বসবাস করে কোথায়? দুইজনে বিয়ের পরে বসবাস করে জামালপুর। তাহলে এইখানে এটা কেন আইডেন্টিফাই করা হলো? মামুন সাতক্ষীরায় বসবাস করলে বা সাতক্ষীরার অন্য কোথাও বসবাস করে বা করতে পারতো, সেটা কিন্তু সে করে না। লিমা নারায়ণগঞ্জে বসবাস করতো, কিন্তু সেটাও সে করে না। বিয়ের পরে তারা চেঞ্জ হয়ে জামালপুরে বসবাস করে। এটা তো নয়াবাস, আমরা ডিরেক্ট এটাকে কি বলতে পারি? এটা নয়াবাস। প্রশ্নটা কি তাহলে? এটা দেখি, একমাত্র মেয়ে তনিমাকে নিয়ে তাদের সুখের সংসার। আচ্ছা, বসবাসের স্থানের ভিত্তিতে, বসবাসের স্থানের ভিত্তিতে কি কি হয়? এই যে 3টা যে অপশন দেওয়া হয়, এই 3টাই হচ্ছে আমাদের অপশন। পিতৃবাস হয়, মাতৃবাস হয়, নয়াবাস। এখন যেহেতু তারা সাতক্ষীরাতে থাকে না, নারায়ণগঞ্জেও থাকে না, কিন্তু তারা জামালপুরে থাকে, তাই এটা নয়াবাস পরিবার। কেমন? আচ্ছা, সেম জিনিসটাই কি প্রশ্ন করা হচ্ছে? মামুন আর লিমার পরিবার মূলত আদর্শ পরিবার, পরিবারের মৌল সংগঠন। এই যে এখানে আরেকটা ছিল, এটা মিসিং। আদর্শ পরিবারকে আমরা বলতে পারি, মৌল সংগঠন এটা আমরা বলতে পারি, তাই না? এখান থেকে বি তাহলে অ্যান্সার হবে না, এটা আমরা জানি, কারণ 2 নাম্বার যেটা মৌল সংগঠন এটা থাকতে হবে। এটা আছে এ সি আর ডিতে। এ সি আর ডিতে থাকার কারণে এটার অ্যান্সার এ সি বা ডি এর যে কোনোটাই হতে পারে। দেখি কোনটা অ্যান্সার, ডি। তাহলে একটা তো হচ্ছে আদর্শ পরিবার ট্রু, তাদের পরিবারে কোনো ধরনের অস্বাভাবিক কিছু আমরা পাইনি। কিন্তু এইখানে আর কি অ্যান্সার হতে পারে 3 নম্বরে সেটা আমরা জানি না। আচ্ছা যাই হোক, সদ্য বিয়ে করা চাকরিজীবী সোহেল জামাল সাহেবের বাসায় সাবলেট হিসেবে উঠে। এই যে শহরে এই কালচারটা কিন্তু খুবই জনপ্রিয়। এই যে সাবলেট, সাবলেট মানে কি? সাবলেট মানে হচ্ছে সাবনা। সাবলেট মানে হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাটে ধরো 3টা রুম রয়েছে, এই 3টা রুমের থেকে 2টা রুম যারা সেখানকার মালিক তারা হয়তো ব্যবহার করে আরেকটা রুম ভাড়া দেয়, সেটাকে সাবলেট বলা হয়, তাই না? এই যে সাবলেট হিসেবে ওঠে শহরে, এই ব্যাপারটা জনপ্রিয় কেন? কারণ শহরে যারাই হয়তো শিল্পায়নের জন্য আসে, হয়তো সে 3 রুম নিয়ে খেয়াল করলো যে আরেক রুমের তার প্রয়োজন নেই কিন্তু ভাড়া দিতে হচ্ছে, তার টাকা দরকার, তখন সে আরেকজনকে সেই রুমটা ভাড়া দেয়। আবার সাবলেট হিসেবে থাকলে খরচও কম হয়, কারণ আমাদের এখানে তো এক রুমের বাসা পাওয়া খুবই টাফ, সেই ক্ষেত্রে অনেকে সাবলেট হিসেবে 1 রুমের বাসা নিয়ে থাকে। এখানে বলা হচ্ছে সোহেল কিন্তু নতুন বিয়ে করেছে, তারা দুইজনের নতুন সংসার গোছাতে এখন ব্যস্ত। বসবাসের ভিত্তিতে সোহেলের পরিবারটা কেমন? এটার অ্যান্সারও ইজি, সি নয়াবাস পরিবার। নতুন জায়গায় বসবাস করছে, তাহলে এটার অ্যান্সার হবে সি নয়াবাস পরিবার, মাতৃবাস পিতৃবাস বা একপত্নী না। আচ্ছা, সদ্য বিয়ে করা চাকরিজীবী সোহেল, সেম জিনিসটাই। আচ্ছা, বর্তমানে এই ধরনের মানে কোন ধরনের বলো তো? এই ধরনের পরিবার বলতে কোন ধরনের পরিবার বোঝাচ্ছে? এই ধরনের পরিবার মানে হচ্ছে নয়াবাস পরিবার, তাই না? এখন নয়াবাস পরিবার বৃদ্ধি পাওয়ার কারণ কি? এখানে কারণ দেওয়া যাক, অ্যাটলিস্ট এখানে 3টেই দেওয়া। নিজের কর্তৃত্বে থাকার অভিপ্রায়, পেশার সংশ্লিষ্টতার কারণে, এটা একটা রিজন। আর্থিক অসচ্ছলতা, এটাও একটা রিজন। 2 নাম্বার এবং 3 নাম্বার আমরা যেটা দেখি, হ্যাঁ, পেশা সংশ্লিষ্টতার কারণে, এই যে যেমন সে চাকরি ছেড়ে হুট করে চাইলেই চলে যেতে পারবে না, এটা একটা কারণ। আবার আর্থিক অসচ্ছলতা, সবাই কি আর্থিক অসচ্ছলতার কারণে এই ধরনের পরিবারে থাকে বলো তো? কী হবে অ্যান্সার? এটার অ্যান্সার এখান থেকে হবে 2,
আর 1 এ এ হবে এটার অ্যান্সার। আর্থিক অসচ্ছলতার জন্য এই জিনিসটা কিন্তু ঘটে না। আর্থিক অসচ্ছলতার জন্য এই জিনিসটা কেন আসলে ঘটে না? কারণ অনেক সময় আর্থিকভাবে সচ্ছল থাকা সত্ত্বেও পেশার সংশ্লিষ্টতা, হ্যাঁ, যেমন ধরো কেউ একজন ধরো চট্টগ্রামে চাকরি করে, সে যদি চাকরিটা ছেড়ে দেয় বা সে যদি চায় যৌথ পরিবারে থাকবে, তার গ্রামের বাড়ি হয়তো ধরো কুষ্টিয়াতে, সে কুষ্টিয়া থেকে চট্টগ্রামে বা ধরো বরিশাল থেকে চট্টগ্রামে কিভাবে আসবে? এটা তো সম্ভব না। তাই তার বাধ্য হয়ে তাকে চট্টগ্রামে থাকতে হবে। এটা কিন্তু পেশা সংশ্লিষ্টতার কারণে। আর নিজের কর্তৃত্বে থাকার অভিপ্রায়, অর্থাৎ এই ধরনের পরিবারে থাকলে নিজের কর্তৃত্ব অর্থাৎ নিজের ইচ্ছে মতো যা যখন দরকার সেটা কিন্তু করা যায়। যেমন এরকম একটা পরিবারে থাকলে জবাবদিহিতা করা বা ধরো এই যে চাকরি সূত্রে থাকলে যেই ধরনের কাজ যে কোনো সময় করা, এটা কিন্তু খুব ইজি হয়ে ওঠে। সেটার কথাই এখানে বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটার অ্যান্সার হবে তাহলে কি? এ হবে এটার অ্যান্সার। এ 1 ও 2, পেশা সংশ্লিষ্টতা আর নিজের কর্তৃত্বে থাকার অভিপ্রায়। মানুষ কেন পরিবার গঠন করে? খুবই বেসিক প্রশ্ন। সম্পত্তি রক্ষার জন্য, বিনোদনের জন্য, আর্থিক প্রয়োজন পূরণের জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য। খেয়াল করো, আমরা গেস করে অনেক কিছুই বলতে পারি। অর্থনৈতিক প্রয়োজনের জন্য মানুষ কি পরিবার গঠন করে? পরিবার গঠনের কোনো দরকার বা প্রয়োজনীয়তা রয়েছে? না। বিনোদনের জন্য? না। সম্পত্তি রক্ষার জন্য? না। জৈবিক চাহিদা পূরণের জন্য। কারণ আমরা কি জানি, ধরো হিউম্যান হিস্ট্রিতে বা মানব সভ্যতার ইতিহাসে যদি পরিবার গঠন করা না হতো তাহলে কি হতো? তাহলে দেখা যেত কোনো পরিবার নাই, কারো জৈবিক চাহিদা পূরণ হচ্ছে না, তাহলে একটা স্টেজ পর্যন্ত যে দেখা যেত যে আর কেউই জন্ম নিচ্ছে না, তাই না? এই যে কেউ যদি জন্ম না নেয় তাহলে পৃথিবীতে আর মানুষ থাকতো? যারা জন্ম নিয়েছে তারা তো একদিন মারা যাবে, তারা তো মারা যাবে, এটা তো কনস্ট্যান্ট, মানুষ তো মরণশীল। কিন্তু নতুন যাদের জন্ম নেওয়ার কথা তারা যদি জন্ম না নেয়, তাহলে যারা আগে বেঁচে আছে তারা যদি মারা যায়, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে? কোনো মানুষই আর পৃথিবীতে থাকবে না, আমরা হয়তো থাকতাম না। তাহলে এটা অ্যান্সার হবে বি, জৈবিক চাহিদা পূরণের জন্য। আচ্ছা, শিশুর আচার আচরণগত জ্ঞান অর্জন পরিবারে কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? শিশুর আচার আচরণগত জ্ঞান অর্জন পরিবারে কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? মানে একটা শিশুর ব্যবহার কেমন হবে সেটা পরিবারের কোন কাজের মধ্যে পড়ে? শিক্ষাদানের মধ্যে পড়ে। তোমরা যদি একটু খেয়াল করো এই ব্যাপারটা বইতে, এই যে পরিবারের কী কী দায়িত্ব সেখানে দেখবে যে বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ভরণ পোষণ পয়েন্ট আছে, শিক্ষাদান পয়েন্টটাও আছে। এই শিক্ষাদানে শিশুর আচার আচরণ কিভাবে ডিপেন্ড করে বাবা মায়ের উপর, বা বাবা মা কেন এটা দায়িত্ব যে শিশুকে সঠিক আচার আচরণ শেখানো, এটা নিয়ে বিভিন্ন আলোচনা করা আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন, রহিমের মায়ের মৃত্যুর পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। রহিমের মায়ের মৃত্যুর পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। রহিম ক্লাসে অমনোযোগী থাকে, বন্ধুদের সাথে মেলামেশা করে না, পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়ে। রহিমের এই পরিণতির জন্য সামাজিকীকরণের কোন মাধ্যমটি দায়ী? দেখো, আমরা দেখি যে রহিমের মায়ের মৃত্যুর পর তার বাবা আরেকটা বিয়ে করেছে। আচ্ছা, রহিম ক্লাসেও অমনোযোগী থাকে, বন্ধুদের সাথে ঘোরাফেরা করে না, মেলামেশা করে না, আবার কিছুদিন পর দেখা গেল যে সে অসুস্থ হয়ে পড়ছে। এটার কারণ আমরা বলতে পারি তার সামাজিকীকরণের কোন মাধ্যমটা আসলে দায়ী? বিদ্যালয়? না, বিদ্যালয় তো কিছু করে নাই। খেলার সাথীরা সে নিজেই খেলার সাথীদের এড়িয়ে চলছে। গণমাধ্যম থেকে সে কিছু দেখলেও দেখতে পারে, কিন্তু এই ধরনের আলোচনা কিন্তু এই উদ্দীপকে নাই। তাহলে এটার অ্যান্সার হবে ডি, পরিবার। কারণ তার পরিবারে যেহেতু মায়ের মৃত্যু হয়েছে, বাবা আরেকটি বিয়ে করেছে, তাই তার পারিবারিকভাবে একটু অস্বাভাবিক পরিস্থিতিতে থাকা খুবই স্বাভাবিক। তাহলে এটার অ্যান্সার হবে ডি, পরিবার। ক্লিয়ার? আচ্ছা, রহিমের মায়ের এই যে সেম জিনিসটাই, রহিমকে সুস্থ, এই যে রহিম তো এখন আমরা দেখলাম যে অসুস্থ হয়ে পড়েছে পরিবারের কারণে, পরিবার এখানে দায়ী। রহিমকে যদি আমরা সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চাই তাহলে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কে? শিক্ষক, সাংবাদিক, বন্ধু বান্ধব। এই তিনটা থেকে কোনটা হবে অ্যান্সার? সাংবাদিক তো অ্যান্সার হবে না, তাই না? সাংবাদিক আসলে কিভাবে ফিরিয়ে আনতে পারে? সাংবাদিক তো অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কি হবে এখান থেকে?
এখানে অ্যান্সার হবে শিক্ষক আর বন্ধুবান্ধব। যেহেতু তার পরিবারে একটা ট্রমা গিয়েছে বা তার পারিবারিক জীবনটা খুব সুখের না, তাই তার শিক্ষক এবং বন্ধুবান্ধবরা যদি তাকে সাহায্য করে তাহলে তার জন্য এই পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে। এটার অ্যান্সার হবে বি 1 ও 3, শিক্ষক ও বন্ধুবান্ধবরা। আচ্ছা, এরপরের প্রশ্ন, যেই পদ্ধতিতে একটি শিশু ক্রমান্বয়ে ব্যক্তিত্ব সম্পন্ন সামাজিক মানুষে পরিণত হয় তাকে বলা হয় কি? তাকে কি বলা হয়? সামাজিকীকরণ। এটা কিন্তু সামাজিকীকরণের ডিরেক্ট সংজ্ঞা। এই যে যেই প্রসেসের মাধ্যমে একটা শিশু ক্রমান্বয়ে ব্যক্তিত্ব সম্পন্ন সামাজিক মানুষে পরিণত হয় তাকে বলা হয় সামাজিকীকরণ। এটা কিন্তু সামাজিকীকরণের সংজ্ঞা। ক্লিয়ার? আচ্ছা, কোনটি মানুষের সমাজ জীবনের মূল বিষয়? মানুষের সমাজ জীবনের মূল বিষয় কোনটা? কই গেল, পাই না কেন? আচ্ছা, সমাজ জীবনের মূল বিষয় কোনটা মানুষের? বিবাহ, মূল্যবোধ, আচরণ, মিথস্ক্রিয়া। এটার অ্যান্সার কিন্তু খুবই সহজ, খুবই সহজ না? বইতে কিন্তু এই লাইনটাও ডিরেক্ট দেওয়া আছে যে মানুষের সমাজ জীবনের মূল বিষয় হচ্ছে কি বলতো? মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া হবে অ্যান্সার। অ্যান্সার মিথস্ক্রিয়া কি বা মিথস্ক্রিয়া কেন? দেখো, সমাজ জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ, মূল্যবোধ গুরুত্বপূর্ণ, আচরণও গুরুত্বপূর্ণ, ট্রু। কিন্তু এই তিনটার কোনোটিরই গুরুত্ব মিথস্ক্রিয়ার মতো না। মিথস্ক্রিয়ার মাধ্যমে আসলে কি হয়? একজন আরেকজনের সংস্পর্শে আসে, একজন আরেকজনকে জানে, এবং এই জানার পরিধির মাধ্যমে বিভিন্ন সামাজিক আচরণ, সামাজিক শিক্ষা, সমাজে চলার রীতিনীতি, অনেক কৌশল কিন্তু মানুষজন রপ্ত করে এবং এইভাবে একটা সমাজ গড়ে ওঠে। তাই মানুষের সমাজ জীবনের মূল বিষয় হচ্ছে ডি, মিথস্ক্রিয়া। আচ্ছা, এরপরের প্রশ্ন, মানুষের ব্যক্তিত্ব বিকাশে কয়টি উপাদান কাজ করে? মানুষের ব্যক্তিত্ব বিকাশে কয়টি উপাদান কাজ করে? মানুষের ব্যক্তিত্বের বিকাশে কাজ করে 5টা উপাদান। এই জিনিসটা, ও শিট, দেখছো ভুলগুলা কিভাবে হয়? মানুষের ব্যক্তিত্বের বিকাশে 3টে উপাদান কাজ করে, সরি আমার ভুল হয়েছে, 5টা তো অনেক বেশি আসলে। মানুষের ব্যক্তিত্বের বিকাশে যে 3টে উপাদান কাজ করে সেটা কিন্তু খুব বেসিক, আমাদের সামাজিকীকরণের আলোচনা, সেখানে আমরা পরিবার দেখি, সমাজ দেখি, তাই না? সেটার কথাই এখানে বলা হচ্ছে যে মানুষের ব্যক্তিত্বের বিকাশে কয়টা উপাদান কাজ করে। অ্যান্সার হবে বি, 3টে উপাদান কাজ করে। আচ্ছা, সামাজিকীকরণের ফলে আমি বারবার এই যে এখান থেকে হারাই ফেলতেছি, আচ্ছা, সামাজিকীকরণের ফলে কি ব্যক্তিত্বের বিকাশ ঘটে, ট্রু। সামাজিক গুণাবলী বৃদ্ধি পায়, এটাও ট্রু। অভিযোজন বৃদ্ধি পায়। অভিযোজন মানে কি? অভিযোজন মানে হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারা। অর্থাৎ অভিযোজন বা অভিযোজিত হওয়া, এটার মানে কি? অভিযোজন বা অভিযোজিত হওয়া মানে হচ্ছে, যেমন ধরো, যেটা আসলে হবে না কখনো, একটা মাছ, সে তো পানিতে সাঁতার কেটে অভ্যস্ত, পানিতে থাকে, তাকে যদি তুমি স্থলে বা মাটিতে কোথাও ছেড়ে দাও তার হয়তো থাকতে কষ্ট হবে। আবার মানুষ যেরকম মাটিতে থাকে, হ্যাঁ, তাকে যদি তুমি পানিতে থাকতে বলো, পানির নিচে ডুবে থাকতে বলো, তার পক্ষে তো সেটা থাকা সম্ভব না। কিন্তু কিছু ব্যাপার কি ঘটে? যেমন এই যে ভাল্লুক, আমরা 2 ধরনের ভাল্লুক দেখি না? একটা নর্মাল ভাল্লুক আর একটা দেখি আমরা পোলার বিয়ার। এখন নর্মাল ভাল্লুক আর পোলার বিয়ারের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে নর্মাল ভাল্লুক যে কোনো পরিবেশে কি থাকতে পারে? নর্মাল ভাল্লুকে থাকার জন্য ওইরকম আবহাওয়া দরকার, আর পোলার বিয়ারের কি দরকার? ঠান্ডা একটা আবহাওয়া দরকার, তাই না? এরকম যখন অভিযোজন বা অভিযোজিত হওয়া ঘটে তখন প্রতিকূল পরিবেশ যেটা আমাদের জন্য, সেখানে হয়তো আমরা অভ্যস্ত হয়ে উঠি। তাহলে এটার আনসার হবে 3টাই, 1, 2 ও 3। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, সামাজিক গুণাবলী বৃদ্ধি পাবে, অভিযোজন বৃদ্ধি পাবে। এটার আনসার হবে ডি। এরপর, রাকিব মা বাবার একমাত্র সন্তান।
মা বাবার যত্নে সে পড়ালেখায় ভালো। আর আর কি দেওয়া? পড়ালেখায় ভালো হলেই হবে? প্রতিবেশী, সহপাঠী এবং বন্ধুদের সাথেও সে প্রত্যাশিত আচরণ করে। উদ্দীপকে রাকিবের বেড়ে ওঠা নিচের কোন প্রক্রিয়াটি নির্দেশ করে? এখানে খেয়াল করো, প্রতিবেশী, সহপাঠী এবং বন্ধুদের সাথেও সে প্রত্যাশিত আচরণ করে, প্রপার আচরণ করে। উদ্দীপকে রাকিবের বেড়ে ওঠা কোন জিনিসটার নির্দেশক? সামাজিকীকরণ, পারিবারিক আদর্শ, সামাজিক প্রকৃতি, সামাজিক আদর্শ। এটার অ্যান্সার হবে এ, সামাজিকীকরণ। আমরা দেখি যে রাকিবের সব কিছু কিন্তু অলমোস্ট পারফেক্ট, তাই না? সে হচ্ছে বাবা মা তাকে যত্ন করে, সে পরিবারের একমাত্র সন্তান, পড়ালেখায় সে ভালো, প্রতিবেশী, সহপাঠী ও বন্ধুদের সাথে সে ভালো, প্রত্যাশিত মানে ভালো আচরণ করে আর কি, ভালো আচরণ করে। এই পুরো ব্যাপারটা আসলে কোন প্রক্রিয়াকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে? যে তার সুষ্ঠু সামাজিকীকরণ হয়েছে, তাই সে এই জিনিসগুলা বা সামাজিক রীতিনীতিগুলা প্রপারলি সে মেনটেন করে বা মেনে চলে। অ্যান্সার হবে এ, সামাজিকীকরণ। আচ্ছা, রাকিব এই যে সেম জিনিসটাই, এখন এই যে তার এইসব কাজ, এই কারণে রাকিব আসলে কি অর্জন করবে? সামাজিক গুণাবলী, ট্রু। মানুষের সাথে মেলামেশার দক্ষতা, এটাও সে অর্জন করবে। সামাজিক গুণাবলী তো আমরা অলরেডি কিছু তার দেখতেই পাই। আরেকটা হচ্ছে পরমত সহিষ্ণুতা, মানে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা। সে যেহেতু অলরেডি বেশ কিছু গুড ট্রেড দেখিয়েছে, তাই না? অনেক ভালো কিছু সে মেনটেন করতে পারছে, তাই তার পক্ষে এটাও মেনটেন করা সম্ভব। অ্যান্সার হবে তিনটাই, 1, 2 ও 3, এই তিনটাই হবে অ্যান্সার। সে সামাজিক গুণাবলী অর্জন করবে, মানুষের সাথে মেলামেশা করার দক্ষতা অর্জন করবে, পরমত সহিষ্ণুতা অর্জন করবে। আচ্ছা, এরপর রাহাতের মা বাবা তাকে খুব স্নেহ ও যত্ন করে। সে তার ছোট ভাই ও পাড়ার বন্ধুদের মিলে মসজিদ ও স্কুলে যেত। এভাবে নানা উপায়ে রাহাত শিক্ষা লাভ করেছে। সমাজে আজ রাহাত প্রতিষ্ঠিত। যে কোনো নতুন পরিবেশেই সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। রাহাত কোন প্রক্রিয়ায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছে? এটার অ্যান্সার খুবই ডিরেক্ট একটা অ্যান্সার। এটার অ্যান্সার হবে এ, সামাজিকরণ প্রক্রিয়া। এখানে আর যদি কিন্তু নাই, আর কোনো অপশনও দেখার কিছু নাই। রাহাতের মা বাবা এই যে সেম জিনিসই, এখানে জাস্ট যে জিনিসটা চেঞ্জ করা, যে পিতামাতার মধ্যে যদি অশান্তি বিরাজ করতো তাহলে রাহাতের জীবনে কি সমস্যা দেখা যেত। মানে তার বাবা মায়ের মধ্যে যদি প্রপার হেলদি একটা সম্পর্ক না থাকতো তাহলে রাহাতের কি কি সমস্যা আমরা দেখতে পেতাম, সেটা এখানে প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে এখান থেকে পরনির্ভরশীলতা, মানসিক বিকারগ্রস্ততা, অপরাধ প্রবণতা। আচ্ছা, অপরাধ প্রবণতা আমরা কি দেখতে পারতাম। পরনির্ভরশীলতা মানে অন্যের উপর নির্ভর করা, আর মানসিক বিকারগ্রস্ততা, তাহলে তিনটেই তো কম বেশি হয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে গ দেওয়া, 2 ও 3। 2 ও 3, মানসিক বিকারগ্রস্ততা ও অপরাধ প্রবণতা। এই দুইটা কেন এখানে দেওয়া ভাইয়া? কেন এখানে পরনির্ভরশীলতা দেওয়া না? কারণ পরনির্ভরশীলতা একটু যদি চিন্তা করে দেখো, আমাদেরকে যদি ডেইলি কাজে অন্য কারোর উপর নির্ভর করতে হয় তাহলে আমরা কি করব? ধরো তুমি প্রতিদিন, ধরো অনেকে আসে না যে এটা আমারও হতো, হ্যাঁ, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই, যে ক্লাসে এসেছে কিন্তু কলম আনতে ভুলে গিয়েছে, তো তখন কি করতে হবে? কারো কাছে কলম চাইতে হবে। কিন্তু সবার সাথে যদি যে খারাপ আচরণ করে, বাজে আচরণ করে, সে যদি কারো কাছে কলম চায়, কেউ কি তাকে কলম দিবে বলো? কেউ তো তাকে কলম দিবে না। তাই পরনির্ভরশীলতাও তাকে কিন্তু ভালো আচরণ শিখায় ইনডিরেক্টলি। তাহলে এটার আনসার হবে মানসিক বিকারগ্রস্ততা ও অপরাধ প্রবণতা। 2 ও 3, 2 ও 3 কোথায় আছে? এখানে অপশন সিতে। তাহলে অপশন সি হবে অ্যান্সার। আচ্ছা, সামাজিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে কোন মাধ্যম? মুখ্য মানে হচ্ছে প্রধান ভূমিকা। আমরা কি পড়েছি? সামাজিকীকরণের প্রধান ভূমিকা কে রাখে? খেলার সাথী না, চলচ্চিত্র না, বিদ্যালয় না। সামাজিকীকরণের প্রধান ভূমিকা রাখে পরিবার। কারণ আমরা কিন্তু এর আগে রাহাত, রাকিব বেশ কয়েকটা ক্যারেক্টার দেখে বুঝতে পেরেছি যে সব কিছু যদি ঠিক থাকে কিন্তু পরিবার যদি ঠিক না থাকে, একটা শিশুর সামাজিকীকরণ সুষ্ঠু হওয়া কখনোই সম্ভব না। অ্যান্সার হবে ডি, পরিবার। গ্রাম ও শহর উভয় সমাজে সামাজিকীকরণের সাদৃশ্যপূর্ণ উপাদান কোনটি? গ্রাম ও শহর উভয় সমাজেই
সামাজিকীকরণের ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ উপাদান কোনটা? আচ্ছা, প্রথা বা প্রতিষ্ঠান, এই জিনিসটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে, খাদ্যাভ্যাস এক এক জায়গায় এক এক রকম হতে পারে, সমাজ কাঠামো এক এক জায়গায় এক এক রকম হতে পারে, কিন্তু সবারই এই যে সামাজিকরণের মেন জিনিস যেটা পরিবার, সেটা তো থাকবে। এবং পরিবার সবসময় প্রেজেন্ট থাকে বলেই আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের গুরুত্ব এতটা দিই। আবার গ্রাম হোক বা শহর হোক, দুই জায়গাতেই যে কোনো শিশুর বা যে কোনো সন্তানের বা শিশুই বলি, যে কারো সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার সেখানে প্রেজেন্ট না, পরিবার তো প্রেজেন্ট। তাহলে এটার অ্যান্সার হবে এ, পরিবার। কারণ আমরা যদি একটু খেয়াল করি, খাদ্যাভ্যাস শহরে যে, হ্যাঁ, বা তোমরা যারা শহরে থাকো তারা হয়তো বার্গার পিৎজা খেতে পছন্দ করো, কিন্তু সে যে গ্রামে, সে হয়তো বার্গার পিৎজা খেতে পছন্দ করে হয়তো এই কারণে সে অ্যাভেলেবেল পায় না, বা সে পেলেও হয়তো সেসবে তার রুচি নেই। আবার সমাজ কাঠামোর দিক থেকে হয়তো দেখা যেতে পারে যে তোমার সমাজে তুমি হয়তো এক এক রকম আচরণ করছো, সে তার সমাজে এক এক রকম আচরণ করছে। হ্যাঁ, প্রথা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমার এখানে হয়তো খেলার মাঠ নেই, শহরে যদি কেউ বেড়ে ওঠে, কিন্তু গ্রামে যে বেড়ে উঠছে তার হয়তো প্রপার খেলার মাঠ আছে। এরকম কিন্তু প্রথা প্রতিষ্ঠানেরও পার্থক্য থাকতে পারে। কিন্তু পরিবার, সেটা যৌথ একক যেটাই হোক সেটা প্রশ্ন না, পরিবার জিনিসটা তো প্রেজেন্ট, সেটা হচ্ছে মুখ্য বিষয়। আচ্ছা, তাহলে ফাইনালি আমাদের এমসিকিউ শেষ। এখন আমরা কিছু শর্ট কোশ্চেন দেখব, তারপর আমরা সিকিউ দেখব। কেমন? চলো। পরিবারের প্রকারভেদ সম্পর্কে লিখো। পরিবারের প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে লিখো। এখন আমরা পরিবারের প্রকারভেদ কয়টা বের করেছিলাম? 6টা। আমরা কি করব? বিভিন্ন মাপকাঠিতে ভিত্তিতে পরিবারের প্রকারভেদ নির্ণয় করা হয়। সমাজভেদে বা দেশভেদে বিভিন্ন প্রকারের পরিবার রয়েছে, পরিবারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। এই যে আমরা যে 6টা ক্যাটাগরি পড়েছি, পরিবারকে যে ভাগ করা হয়, সেই 6টা ক্যাটাগরি আমরা জাস্ট ডিরেক্ট লিখে যাব, তাহলেই হবে। যেমন স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, আকারের ভিত্তিতে পরিবার, বংশমর্যাদার ভিত্তিতে পরিবার, সম্পত্তির বংশমর্যাদা সম্পত্তির উত্তরাধিকার কিন্তু এক লাইনে, হ্যাঁ সরি, বিবাহের পর স্বামী স্ত্রীর বসবাসের উপর ভিত্তি করে পরিবার, আর পাত্রপাত্রীর নির্বাচনের ভিত্তিতে পরিবার। এই যে 6 ধরনের আমরা যে বইতে পড়েছি, সেই 6টাই এখানে দেওয়া আছে। এখানে একটা কমা হবে, কমাটা ভুলে দেওয়া হয়নি। কেমন? 3, 4, 5, 6, হ্যাঁ, এই 6টার কথা এখানে বলা হচ্ছে। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কয় ধরনের? স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার 3 ধরনের, তাই না? এক পত্নী, বহুপত্নী, আর আরেকটা কি ছিল? বহুপতি, তাই না? এখানে বলা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার 3 ধরনের। এই যে এটাই লেখা। একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহের মাধ্যমে এক পত্নী পরিবার গড়ে ওঠে। এক পত্নী পরিবার কাকে বলে? এটা সংজ্ঞা যদি আসে, খুবই ইজি আসলে। একবার যদি তোমরা জাস্ট চোখ মানে বইয়ে জাস্ট চোখ বুলিয়ে রিডিং পড়ো, তাহলে তোমরা খুবই ইজিলি আনসার করতে পারবে যে একজন পুরুষের সাথে একজন নারীর বিবাহের মাধ্যমে এক পত্নী পরিবার গড়ে ওঠে। আবার একজন পুরুষের সাথে যদি একাধিক নারী বিবাহ হয় এবং সেই বিবাহের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে তাকে আমরা বহুপত্নী পরিবার বলি। আর একজন নারীর সাথে একাধিক পুরুষের যদি বিবাহ হয় সেটাকে আমরা বহুপতি পরিবার বলি। দেখো, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার 3 ধরনের, সেটা আমরা জানি। এই 3 ধরনের পরিবার সেসবের আবার সংজ্ঞা দিয়ে দেওয়া আছে। জিনিসটা মজার না? আমাদের যদি শর্ট কোশ্চেনে ভাইয়া এটা মাথায় রাখতে হবে। এখানে আমাদেরকে কি বলেছে? স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কয় ধরনের? 3 ধরনের আমরা লিখলাম। এটা যদি আমাদের জ্ঞানমূলকে আসতো, আমরা জাস্ট লিখতাম যে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার 3 ধরনের, 1, 2, 3, একপত্নী, বহুপত্নী, বহুপতি, আমরা নাম্বার পেয়ে যেতাম। কিন্তু যেহেতু এটা শর্ট কোশ্চেন, আমাদের একপত্নী পরিবারটা কি, বহুপত্নী পরিবারটা কি, বহুপতি পরিবারটা কি, সেটাও আমাদের বুঝে লিখতে হবে। আবার খেয়াল করে দেখো, পরিবারের প্রকারভেদ সম্পর্কে লিখো। এখানে 6 ধরনের লেখা, এখানে তোমার এক্সপ্লেন করা দরকার নেই, কারণ এখানে অলরেডি কন্টেন্টটা একটু বড়। আবার আরেকটা জিনিস একটু চিন্তা করো, যদি প্রশ্ন আসতো এখান থেকেই যে বহুপতি পরিবার কাকে বলে, তাহলে আমরা এই যে সংজ্ঞাটা লিখতাম ফার্স্ট প্যারায় বা ফার্স্ট লাইনে, যে একজন নারীর সাথে একাধিক পুরুষের বিবাহের মাধ্যমে বহুপতি পরিবার গড়ে ওঠে। আমরা লিখলাম, এই সংজ্ঞাটা আমাদের যখন লেখা শেষ হয়ে যাবে, মজার ব্যাপার, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব, এই লাইনটা লেখা শেষ হওয়ার পরপরই আমরা কোথায় কোথায় এই ধরনের পরিবার আমরা দেখতে পাই সেটা লিখব। যেমন তিব্বতে, আবার দক্ষিণ ভারতের মালগড়ে,
হ্যাঁ, টোডা জাতির মধ্যে আমরা বহুপতি পরিবার প্রথা দেখি, এটা আমরা লিখবো। বাংলাদেশে এই ধরনের পরিবার প্রথা নেই, এটা লিখবো। বাংলাদেশে একপত্তি বা বহুপতি পরিবার দেখা যায়। এতটুকু লেখার মাধ্যমে কিন্তু আমাদের এই শর্ট কোশ্চেন লেখা শেষ হয়ে যাবে। তাই কোন প্রশ্ন কতটুকু কিভাবে লিখতে হবে সেইটা পরীক্ষার হলে বোঝা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। না হলে দেখা যাবে যে পড়াশোনা হয়তো তুমিও করছো, তোমার একটা বন্ধুও করছে, পরে কি হবে? পরে দেখা যাবে তোমার বন্ধু তোমার থেকে বেশি মার্ক পেয়ে গেছে, কারণ সে আসলে বুঝতে পেরেছিল পরীক্ষার হলে কতটুকু লিখতে হবে, কতটুকু লিখলে সে বেশি নাম্বার পাবে, কিন্তু তুমি সেখানে ভুল করেছো, তাই তোমার নাম্বারও দেখা যাবে পরে কমে যাচ্ছে। বি কেয়ারফুল। আচ্ছা, একক পরিবারের সংক্ষিপ্ত বা ছোট একটা পরিচয় এখানে বলা হচ্ছে। একক পরিবারে আমরা কি দেখি? স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্ততি নিয়ে গঠিত যে পরিবার, সেটাকে আমরা বলি একক পরিবার। একক পরিবার দুই পুরুষে আবদ্ধ থাকে। এই যে কমন দেখছো, এখান থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা এমসিকিউ বলি বা সংজ্ঞা বলি, এক একটা শর্ট কোশ্চেন ঘাটলেও কিন্তু এসব পাওয়া যায়। দুই পুরুষ হলো পিতা এবং অপ্রাপ্তবয়স্ক সন্তান। দুই পুরুষকে পিতা আর অপ্রাপ্তবয়স্ক সন্তান। আমাদের দেশের শহর অঞ্চলগুলোর অধিকাংশ পরিবারই একক পরিবার। আমাদের দেশে কোথায় একক পরিবার বেশি দেখা যায়? শহর অঞ্চলে। বিশ্বের উন্নত দেশগুলোতে এই ধরনের পরিবার প্রথা প্রচলিত। এই যে একক পরিবার, এই প্রথা বিশ্বের যে উন্নত দেশ রয়েছে সেই সব জায়গায় প্রচলিত। যৌথ পরিবার কি? সংক্ষেপে লেখো। যখন দাদা দাদি বা পিতামাতার কর্তৃত্বের অধীনে মানে তাদের আন্ডারে বিবাহিত পুত্র ও তার সন্তানাদি এক সংসারে বসবাস করে, তখন তাকে যৌথ পরিবার বলে। মানে যখন দাদা দাদি বা পিতামাতার কর্তৃত্বাধীন, অর্থাৎ বিবাহিত পুত্র বা তার সন্তানাদিও যদি দেখা যায় যে বাবা মায়ের কর্তৃত্বে বাস করছে বা একসাথে বাস করছে, সেটাকে যৌথ পরিবার বলা হচ্ছে। যৌথ পরিবারের বন্ধন রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। যৌথ পরিবারের বন্ধন গড়ে ওঠে রক্তের সম্পর্কের মাধ্যমে। আমাদের দেশের গ্রামাঞ্চলগুলোতে অধিকাংশ পরিবার এখনও যৌথ পরিবার। এই যে শহরে একক পরিবার, গ্রামে যৌথ পরিবার। আবার বলা হচ্ছে এই যে নানা কারণে বর্তমানে যৌথ পরিবারের সংখ্যা হ্রাস পাচ্ছে। এই যে যৌথ পরিবারের সংখ্যা বর্তমানে হ্রাস পাচ্ছে, এটার মূল কারণ আমরা কি পড়েছি? মূল কারণ আমরা পড়েছি শিল্পায়ন। দেখছো, এই কারণে বলছি ভাইয়া যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের এইসব মনে রাখা খুব ইজি। আচ্ছা, বাংলাদেশে গ্রাম ও শহরে পরিবারের দুটি পার্থক্য দেখাও। বাংলাদেশের গ্রাম ও শহরে পরিবারের দুইটা পার্থক্য দেখাও। বাংলাদেশে গ্রাম ও শহরে পরিবারের ধরন ও ভূমিকার পার্থক্য আছে। যেমন গ্রামে বর্ধিত মানে বড় পরিবার দেখা যায়, কিন্তু শহরে বর্ধিত পরিবার নেই বললেই চলে। গ্রামে পিতৃবাস, এই যে এটা মনে হয় বাদ যাবে, এটা ভুলে এসেছে। গ্রামে পিতৃবাস ও মাতৃবাস পরিবার দেখা গেল, শহরে নয়াবাস পরিবারের সংখ্যা বেশি। শহরে কিন্তু পিতৃবাস বা মাতৃবাস এই ধরনের পরিবার আমরা দেখি না, শহরে আমরা নয়াবাস পরিবার দেখি। এখন হয়তো তোমরা অনেকে বলতেই পারো যে ভাইয়া আমি তো একা থাকি না, আমি আমার বাবার বাড়িতে থাকি, তাহলে সেটা কিভাবে? আসলে পিতৃবাস, তাহলে তো আমার পিতৃবাস পরিবার, তাই না? আমরা তো এটা বলতেই পারি, কিন্তু আমাদের এটা কিন্তু পিতৃবাস পরিবার না। কেন না? যদি এরকম হতো যে তুমি বিয়ে করেছো তারপরে তোমার বাবার সাথে থাকছো, সেইটাকে আমরা তখন কি বলি? পিতৃবাস, তাই না? কিন্তু আমাদের বাবা বা বেশিরভাগের বাবারাই কি করেন যে তারা হয়তো বিয়ে করেছেন, তারপর আমরা হয়েছি, আমাদেরকে নিয়ে শহরে একটা জায়গায় বাস করছেন। সেই ক্ষেত্রে শহরে আমরা এটাকে নয়াবাস পরিবারের সংখ্যাই বেশি, এটা বলতে পারি। ক্লিয়ার? আর বর্ধিত পরিবারের যে কথা বলা হচ্ছে, বর্ধিত পরিবারে রক্তের সম্পর্কের বাইরেও হয়তো মানুষজন থাকতে পারে, সেটাকে বর্ধিত পরিবার বলা হয়। বর্তমানে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে কেন? এখানে কয়েকটা কারণ দেওয়া, যেখানে যদিও আমরা মেইন কারণ দেখেছি যে শিল্পায়নের কারণে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, এখানে কয়েকটা কারণে এক্সপ্লেন করা হয়েছে। যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া, দারিদ্রতা, ভোগবাদী মানসিকতা সহ নানা কারণে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে। যখন দাদা দাদি বা পিতামাতার কর্তৃত্বাধীনে বিবাহিত পুত্র ও তার সন্তানাদি একসঙ্গে বাস করে, তখন তাকে যৌথ পরিবার বলে। এই যে যৌথ পরিবারের সংজ্ঞা দেওয়া, খেয়াল করে দেখো প্রশ্নটা কি? যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে কেন? আমরা ডিরেক্ট যৌথ পরিবার ব্যবস্থা কী কী কারণে ভেঙে যাচ্ছে সেটা লিখবো। এরপর আমরা কি লিখবো? এরপর আমরা লিখবো যে যৌথ পরিবার আসলে কাকে বলে, যৌথ পরিবার আগে দেখতে কেমন ছিল, তাই না? যৌথ পরিবার কোথায় আমরা দেখতাম, কিন্তু বর্তমানে যৌথ পরিবার যে নেই, এটার অল্টারনেট পরিবার বা বিকল্প পরিবার ব্যবস্থাটা কেমন সেটাই কিন্তু এখানে করা হচ্ছে। এই যে দেখো, একসময় গ্রামীণ সমাজে যৌথ পরিবারের সংখ্যা ছিল বেশি, কিন্তু অধিক জনসংখ্যাজনিত প্রভাবের কারণে
কারণে এটা দেওয়া আছে, জনিত প্রভাবের কারণে মানুষ যৌথ পরিবার ছেড়ে একক পরিবার গঠন করছে। এটা হচ্ছে অ্যান্সার। শর্ট কোশ্চেন ভাইয়া, শর্ট কোশ্চেন লেখার ক্ষেত্রে আমি একটা জিনিস বারবার বলি, শর্ট কোশ্চেনে আমরা কতটুকু লিখবো, কিভাবে লিখবো সেটা বুঝতে পারা, সেটা বুঝে ঠিকঠাক মতো লেখা খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ শর্ট কোশ্চেনে তোমার কাছে হয়তো মনে হতে পারে যে আমি ইনাফ লিখেছি, কিন্তু পরে দেখলে যে নাম্বার পেলে না, এটার কারণ কিন্তু তুমি নিজেই আসলে তুমি হয়তো শর্ট কোশ্চেনটা গুছিয়ে লিখো নাই, তুমি হয়তো শর্ট কোশ্চেনে যেসব তথ্য আসার কথা সেই তথ্য সাজাতে পারো নি। এটা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় শর্ট কোশ্চেনগুলো আমরা আমাদের সহায়ক বইগুলো দেখে প্র্যাকটিস করব। আর পুরো চ্যাপ্টারটা নিয়ে ওভারঅল একটা ধারণা যদি মাথায় থাকে, তাহলে আমাদের এই ব্যাপারগুলো মিস হওয়ার বা পরীক্ষাতে শর্ট কোশ্চেন বা অনুধাবনে অনেক সময় হয় না যে 2-এ আমরা 1 পাই, দেখো শর্ট কোশ্চেন কিন্তু আমাদের অনেকগুলো, অনুধাবনও অনেকগুলো, কিন্তু ভালোই কিন্তু তার থেকে শর্ট কোশ্চেন বেশি। প্রত্যেকটাতে যদি 2-এ 1 করে পাই, 1-1 করেও যদি কমে, অনেক নাম্বার কমে যায়, তাই না? এত নাম্বার কমে যায় যে তুমি যদি চিন্তা করো দেখবে যে তোমার অলমোস্ট A+ হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থায় এসে যাচ্ছে। এটা তো করতে দেওয়া যাবে না। শর্ট কোশ্চেন আর MCQ এই দুইটা হচ্ছে এমন জায়গা যেখানে তোমার কোনো অপশন নাই ভাইয়া। তুমি যদি ফাঁকিবাজি করো, না পড়ো, তাহলে তোমার এটা ভুল হবে। সৃজনশীল তুমি অপশন আছে যে কোনো জায়গা থেকে লিখতে পারো, কিন্তু শর্ট কোশ্চেন আর MCQতে এই অপশন নাই। তাই ফাঁকিবাজি না করে এখনও সময় আছে, পড়তে বসো। কেমন? BGS-এর মতো সাবজেক্টগুলোতে অনেক সময় অনেকের ফলাফল খারাপ হওয়ার কারণ দেখা যায় এইসবই, যে তারা হয়তো ফাঁকিবাজি করে বা এই সাবজেক্টগুলোকে মূল্যায়ন করে না। পরবর্তীতে দেখা যায় যে ওভারঅল যে রেজাল্ট, হ্যাঁ, সে ওভারঅল রেজাল্টে এটা ইফেক্ট রাখে। আচ্ছা, আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে শর্ট কোশ্চেন অলমোস্ট আই গেস শেষ না। আয় হায়, এখনও তো অনেকগুলো শর্ট কোশ্চেন আছে মনে হইতেছে, বা ভালোই শর্ট কোশ্চেনই পড়ে। এখানে আরেকটা কোশ্চেন দেওয়া, পরিবার হলো শিশুর আনুষ্ঠানিক শিক্ষালয়। এটা তো আমরা জানি যে পরিবার আসলে শিশুর সামাজিকরণে কীভাবে ভূমিকা রাখে, বা পরিবার থেকে শিশু কীভাবে আনুষ্ঠানিক ও নৈতিক শিক্ষা পেয়ে থাকে। কারণ শিশুরা নৈতিক শিক্ষার জন্য পিতামাতাকে অধিক সচেতন হতে হয়। কারণ বাবা মা যদি শিশুর শিক্ষার জন্য সচেতন না হয়, বা নৈতিকতার বীজ পারিবারিক মূল্যবোধ থেকে যে শিশুর আচরণে বিকশিত হয়, এইখানে যদি পরিবার ভূমিকা না রাখে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো ঘটে না। আবার বাবা মার মাধ্যমে কিন্তু দেখা যায় যে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে থাকে, তাই না? এইসব কারণেই পরিবারকে শিশুর আনুষ্ঠানিক শিক্ষালয় বলা হয়। সন্তান জন্মদানের ক্ষেত্রে শহরের পরিবারের ভূমিকা লেখো। সন্তান জন্মদান ও প্রজননের ক্ষেত্রে শহরের পরিবারগুলোর ভূমিকা কী কী? আচ্ছা, সন্তান জন্মদান ও প্রজননের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে শহরের পরিবারগুলো আরও অনেক বেশি কেয়ারফুল থাকে, আরও অনেক বেশি সচেতন থাকে। শহরের পিতামাতা দুইজনই অধিক, হ্যাঁ, অংশ নিতে চায় না। এর মানে কি? মানে শহরে সন্তান জন্মদানের ক্ষেত্রে কি হয়, সেখানে পরিবারের কাঠামো ছোট, অর্থাৎ ছোট পরিবার হবে, 2 সন্তানের বেশি তারা কেউ নিতে চায় না। আবার গর্ভবতী মাকে সন্তান প্রসবের আদর্শ দায়িত্বের পরিবর্তে হাসপাতাল অথবা ক্লিনিকের প্রসবের উপর গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ গ্রামে যেই মহিলা বা যেই নারী গর্ভবতী থাকেন, দেখা যায় তার উপরে এই দায়িত্বটা থাকে যে সন্তান কীভাবে প্রসব করবে। কিন্তু শহরে এটা একটু কেয়ারফুল থাকে, হ্যাঁ, যে শহরে এই দায়িত্বটা কিন্তু খুব রিস্কি, তাই না? এই কারণে কোনো ক্লিনিক বা কোনো হসপিটালে কিন্তু সন্তান জন্মদানের এই দায়িত্বটা পালন করা হয় অনেক জায়গা থেকে, সেটার কথা বলা হচ্ছে। এছাড়া সন্তান প্রসবের পর শিশুর চিকিৎসার ক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে থাকে। এছাড়া সন্তান প্রসবের পর দেখা যায় শিশুর চিকিৎসার ক্ষেত্রে আধুনিক যে চিকিৎসা, টিকা দেওয়া, ভ্যাকসিনেশন, টিকা, এসব গ্রহণ করে থাকে। আচ্ছা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এখন বোঝা ভাবা হয় না কেন? বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কারিগরি শিক্ষা ও হাতের কাজের দ্বারা তারা কি করতে পারে, হাতের কাজের দ্বারা এবং অন্য কাজের দ্বারা তারা পারদর্শিতা অর্জন করতে পারে। এর কারণে কি হয়, এই যে তারা হাতের কাজের কারণে বা এই যে তারা হাতের কাজের কারণে বা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে পারদর্শিতা অর্জন করে, এর কারণে তারা কি করে, এই কারণে তাদের যে চাহিদা তারা সেটা মেটাতে পারে। তারা আর কি করতে পারে, তারা এই কাজের মাধ্যমে তারাও যে যোগ্য, তারাও যে দক্ষ এবং তারা যে বোঝা না, সেই জিনিসটা প্রুভ করতে পারে। এখানে বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এখন পড়ালেখা করছে, বিনোদন কেন্দ্রগুলোতে নাচ, গান ও খেলাধুলা করছে, যার কারণ আমাদের দেশের শিশুরা শিল্প ও কারিগরি শিল্পে, ভাই এত বানান ভুল, আল্লাহ,
কারিগরি শিল্পে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছে। আচ্ছা, সামাজিকীকরণ সম্পর্কে সংক্ষেপে লিখতে বলা হচ্ছে। এখানে প্রথমে সামাজিকীকরণের যে সংজ্ঞাটা সেটা দেওয়া, যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে বলে সামাজিকীকরণ। জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপ খাওয়ানোর যে প্রক্রিয়া সেটাই হচ্ছে সামাজিকীকরণ। এটা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যে কোনো জায়গাতে মানুষের সামাজিকীকরণ হয়, তাই না? জীবনব্যাপী প্রক্রিয়া কেন বলা হচ্ছে? সামাজিকীকরণে আমরা একটা সমাজে বসবাস করার জন্য যে আচরণ করা দরকার সেটা আমরা শিখি, তাই না? ধরো তুমি এখন বাংলাদেশে, তুমি হয়তো কোনো মুরব্বীকে দেখলে সালাম দাও। তুমি যদি জাপানে পড়াশোনা করতে যাও, তুমি হয়তো তাকে কোনো মুরব্বীকে দেখলে হয়তো এভাবে বো করবে, তাই না? এক এক সমাজে এক এক ধরনের প্র্যাকটিস থাকে। তুমি হয়তো বাংলাদেশে থেকে ভাত খাওয়া প্র্যাকটিস করেছো, জাপানে গেলে হয়তো তুমি কি করবে? হয়তো দেখা যাবে যে নারুটোর মতো রামেন খাচ্ছ, তাই না? এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো কিন্তু আমাদের পুরো লাইফস্টাইল, পুরো জীবন ধরে প্র্যাকটিস করতে হয়, চর্চা করতে হয়, আমরা যদি এক এক জায়গায় শিফট হই। তাই সামাজিকীকরণ কিন্তু একটা জীবনব্যাপী প্রক্রিয়া, এটাকে কিন্তু ছোটোখাটো কিছু ভাবার উপায় নেই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তি যখন পর্যায়ক্রমে এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন নতুন পরিবেশ ও পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে হয়। এক এক পরিবেশ ও পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে হয়, ফলে দেখা যায় যে তার আচরণেও পরিবর্তন আসে। এখানে একটা জিনিস খেয়াল করো, সামাজিকীকরণ কি এই জিনিসটা কিন্তু জাস্ট 3টা লাইনে এক্সপ্লেন করা হচ্ছে। সংজ্ঞা দেওয়া হচ্ছে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই প্রসেসটা কীভাবে সামাজিকীকরণ, জীবনব্যাপী প্রক্রিয়া, এটা অনেক কিছুই এখানে বলা হয়েছে। মিথস্ক্রিয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মিথস্ক্রিয়া বলতে আমরা কি বুঝি? আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে এখানে বলা হয় মিথস্ক্রিয়া। আচরণগত পারস্পরিক যে প্রভাব থাকে, হ্যাঁ, ধরো একজনের সাথে আরেকজনের যে আচরণগত প্রভাব বা প্রতিক্রিয়া, এই জিনিসগুলোকে আমরা মিথস্ক্রিয়া বলে থাকি। মানুষের সমাজ জীবনের মূল বিষয় হলো মিথস্ক্রিয়া। এই যে একটু আগে আমরা পড়ছিলাম না, সমাজ জীবনের মূল বিষয় মিথস্ক্রিয়া, কেন বোঝা গেছে? কারণ এই যে এক একজনের আচরণ এক একজনকে প্রভাবিত করে, বা আমরা এক একজনের সাথে কীরকম প্রতিক্রিয়া দেখাই বিভিন্ন কাজে, বিভিন্ন ডিসিশনে, এটাই কিন্তু আমরা সামাজিকভাবে করে থাকি। যেমন বিদ্যালয়ের একজন সহপাঠী বন্ধুর আচরণ মূলত অন্যদের আচরণকে প্রভাবিত করে এবং অন্যদের ব্যবহার দ্বারা আমরা নিজেরাও প্রভাবিত হই। আচ্ছা, সামাজিকীকরণ কি, এর উপাদান কয়টি ও কি কি? এখানে বলা হচ্ছে, এই যে দেখো সামাজিকীকরণের সংজ্ঞা, যে প্রক্রিয়া শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাই হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণের মূল উপাদান 3টা, এই যে যেটা আমরা এমসিকিউতে দেখলাম, সামাজিক পরিবেশ, সমাজ জীবন, সামাজিক মূল্যবোধ। তাহলে সামাজিক পরিবেশ, সমাজ জীবন, সামাজিক মূল্যবোধ, 3টাই সমাজ দিয়ে শুরু, গুলিয়ে ফেলো না। পরিবেশ, জীবন, মূল্যবোধ, একটা সামাজিক পরিবেশ, একটা সমাজের জীবন, একটা হচ্ছে সামাজিক মূল্যবোধ। আচ্ছা, মা হতে সামাজিকীকরণের সূত্রপাত ঘটে কেন? মা বাবা এই দুইজনের মধ্যে শিশুর অধিকতর কাছের, অধিক মানে বেশি কাছের কে? মা। কেন? কারণ ছোটবেলা থেকে কিন্তু আমাদের যে অবস্থা সামাজিক এবং অর্থনৈতিক, দেখা যায় শিশু জন্মদানের পর তার লালন পালনের ম্যাক্সিমাম দায়িত্বই মা পালন করে থাকে, বা মাই হয়তো ম্যাক্সিমাম টাইম সেই শিশু সন্তানটার সাথে থাকে। এবং এই কারণে দেখা যায় আমরা অনেকে কিন্তু প্রথম কথা বলা শিখেছি মায়ের কাছে, লেখা শিখেছি মায়ের কাছে, তাই না? তাই এখানে বলা হচ্ছে যে মা স্বভাবতই সামাজিকীকরণের সূত্রপাত ঘটে তার থেকে। মা শিশুর কি করে? খাদ্যাভ্যাস গঠন করে। অর্থাৎ বাচ্চারা ছোটোবেলা হয়তো দুধ খাবে না, ডিম খাবে না, অনেক ধরনের অপশান থাকে না, চুজি থাকে, এইভাবে কিন্তু খাদ্যাভ্যাস গঠন করে দেয় মা। আবার আমরা যে ভাষা শিখি বা কথা বলতে শিখি, হ্যাঁ, এটা কিভাবে শিখি? এটাও কিন্তু আমরা আমাদের মায়ের মাধ্যমে শিখে থাকি। বলা হচ্ছে মা শৈশবে শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করবেন, মা শৈশবে শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করা বা আগ্রহী করবে, শিশুর কিন্তু পরবর্তী জীবনে আচরণ প্রভাব লক্ষ্য করা যাবে। আবার ঘুম পাড়ানি গান, মানে ঘুমানোর সময় যে গান গিয়ে ঘুম পাড়াতো, বা বর্ণ কীভাবে শিখবো সেটার কৌশল, ছড়াসহ অনেক বিষয় শিশু শিক্ষা লাভ করে পরিবারে প্রয়োগ করে। এই জন্যই বলা হয় মায়ের মাধ্যমে সামাজিকীকরণের সূত্রপাত ঘটে। ক্লিয়ার? আচ্ছা, শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে প্রতিবেশীর ভূমিকা কি? শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে প্রতিবেশীর ভূমিকা অপরিসীম, অর্থাৎ অনেক ভূমিকা আছে। এখানে বলা হচ্ছে যে বাড়ির আশেপাশে যারা বসবাস করেন তাদেরকে বলা হয় প্রতিবেশী। এটা হচ্ছে প্রতিবেশীর সংজ্ঞা, তাই না? তোমরা আবার পাশের বাড়ির বা পাশের বাসার আন্টির কথা ভাইবো না এখানে। আচ্ছা, যেহেতু আজান শেষ,
আমরা কি পড়ছিলাম, এই যে প্রতিবেশীর কিন্তু ভূমিকা আছে। হ্যাঁ, এই প্রতিবেশীরা পাশের বাড়ির আন্টি হতে পারে, যে কেউ হতে পারে। প্রতিবেশীরা বলা হচ্ছে বাড়ির আশেপাশে যারা বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলা হয়। শৈশব থেকেই শিশু প্রতিবেশীর সংস্পর্শে বড় হতে থাকে। অর্থাৎ আমরা তো কেউ আসলে একা একা বা আইসোলেটেড হয়ে বাস করি না। আমাদের সবারই আশেপাশে, বাসায় বলি, শহরে থাকি বা গ্রামে থাকি, প্রতিবেশী কিন্তু আছে। সাধারণত দেখা যায় এই যে প্রতিবেশীর কথা কেন বলা হয়, কারণ বাড়ির পাশাপাশি বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে। অর্থাৎ সমবয়সী যে শিশুরা থাকে তাদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে, আবার খেলার সাথী পাওয়া যায়, তাই না? প্রতিবেশী দল থেকে শিশু সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য, নেতৃত্ব এইসব গুণাবলী অর্জন করে থাকে। আচ্ছা, শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানে শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের কী কী ভূমিকা থাকতে পারে দেখো। পরিবারের পর শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের প্রভাব গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম জ্ঞানার্জনের পাশাপাশি শিশুর এখানে শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, নেতৃত্ব, পারস্পরিক ভালোবাসা এইসব শিখে থাকে, যা শিশুর আচরণকে প্রভাবিত করে। আর শিশু সততা, ন্যায়পরায়ণতা, ভালো মন্দের বিচারবোধ শেখে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমাদের প্রত্যেকের সাথে এটা হয়তো হয়েছে, আমার ক্ষেত্রে অনেক বেশি হতো, যে আমি হয়তো ঘুম থেকে একটু লেটে উঠেছি, স্কুলে ঢুকবো, গেট আটকে দিয়েছে, ঢুকতে দিবে না। কেন? কারণ আমি হচ্ছে যে সময়টা আমাদেরকে বেঁধে দেওয়া, এই টাইমের ভিতরে ক্লাসে ঢুকতে হবে, তার থেকে হয়তো আমি লেট করে ফেলেছি, দেরি করে ফেলেছি। এই ব্যাপারটা, এই যে দেরি করলে আমি ঢুকতে পারবো না, একদিন ক্লাস করতে পারবো না, অ্যাবসেন্ট থাকবো, অ্যাটেন্ডেন্স থাকবে না, পরের দিন হয়তো শিক্ষক আমাকে কথা শোনাবে, তাই না? এই কারণে কিন্তু শৃঙ্খলাবোধ তৈরি হয়। আবার নিয়মানুবর্তিতাও তৈরি হয়, যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে খাবার খেয়ে ফ্রেশ হয়ে তারপর স্কুলে যেতে হবে। আবার এই যে শ্রদ্ধাবোধ, স্কুলে থাকা অবস্থায় শিক্ষকদেরকে শ্রদ্ধা করা, কিংবা সহপাঠীদের বিভিন্ন বিপদে সহযোগিতা করা, বা নেতৃত্ব বা পারস্পরিক ভালোবাসা, এইসব গুণাবলী কিন্তু আমরা দেখি। আর আমাদের অনেকের ক্ষেত্রেই এই ব্যাপারটা আরও সত্য, যে আমরা কিন্তু আমাদের একটা বড় সময়, দিনের একটা বড় সময় আমরা হয়তো স্কুলে কাটাই, বাসায় থাকা অবস্থায় শুধুমাত্র হয়তো আমরা ঘুমিয়ে কাটাই, বা হয়তো বাইরে খেলতে যাই, বা ফোন স্ক্রল করি। কিন্তু স্কুলে যে সময়টা আমরা কাটাই, সেই সময়টা অনেক বিশাল, এবং এই সময়টাই কিন্তু আমাদের স্কুলে যে বন্ধুরা থাকে তাদের সাথে আমাদের কাটানো হয়। তাই স্কুল কিন্তু বা বিদ্যালয় কিন্তু সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আচ্ছা, গণমাধ্যম মানে বুঝতেই পারছো, মিডিয়া, বা মিডিয়া এখন প্রিন্ট মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই যে বড় জনগোষ্ঠীর নিকট নানা রকমের সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা বা বিনোদন, কি সংবাদ হতে পারে, দেশের ইতিহাস হতে পারে, ঐতিহ্য হতে পারে, সংস্কৃতি হতে পারে, অনেক ধরনের স্পেসিফিক ধ্যান ধারণা হতে পারে, এইসব পরিবেশন করার মাধ্যম হলো গণমাধ্যম। আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। এর মধ্যে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন, বেতার মানে রেডিও, কিন্তু হ্যাঁ, বেতার মানে রেডিও, সংবাদপত্র মানে যেরকম এখানে নিউজ পেপার আছে, তেমন কিন্তু টেলিভিশন আছে, সিনেমা আছে, আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াও আছে। গণমাধ্যমের দ্বারা ব্যক্তি জীবন জগৎ সম্পর্কে ধ্যান ধারণা পায়। ব্যক্তি জীবন জগৎ সম্পর্কে ধ্যান ধারণা পায় মানে কি? মানে এই গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু মানুষজন বাইরের দুনিয়াতে কি হচ্ছে, অন্যান্য জায়গায় কি হচ্ছে সেটা জানতে পারে, এবং এইভাবে তারা বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে, মনের খোরাক পূরণ করে। অনেকে হয়তো সিনেমা দেখে, অনেকে হয়তো বাইরে কোথায় কী ঘটছে সেই ব্যাপারে নিউজ রাখে। এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু গণমাধ্যম গুরুত্বপূর্ণ, কারণ বাইরের দুনিয়াতে কী ঘটছে সেটা যারা কিন্তু আমাদের এই যে জীবনের বিস্তৃতি, হ্যাঁ, যে বাইরে যা ঘটছে সেটাও আমি জানতে পারছি, আমি শুধু একটা ছোটো জায়গায় আবদ্ধ না, এটাকেও বাড়িয়ে দেয়। আচ্ছা, বাংলাদেশের গ্রাম সমাজের কাঠামোর বিশেষ বৈশিষ্ট্যর কথা বলা হচ্ছে, যে গ্রামীণ সমাজে আমরা কীরকম বৈশিষ্ট্য দেখি। এখানে পরিবার দিয়ে শুরু করেছে, একক ও যৌথ পরিবার কাঠামো দেখি। দুই ধরনের পরিবারই আছে, যদিও এখানে গ্রামে যৌথ পরিবারের প্রাধান্যটা আমরা বেশি দেখি, তাই না? এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি একক পরিবার আর যৌথ পরিবার, এই দুই ধরনের পরিবারের কথা বলা হচ্ছে, যেখানে যৌথ পরিবার বেশি। কৃষি নির্ভর অর্থনীতি আমরা দেখি, যে এই অর্থনীতি কৃষির উপর নির্ভর করে। পরিবারের সদস্যদের মধ্যে আমরা ঘনিষ্ঠতা দেখি, পরিবারের সদস্যদের মধ্যে আমরা খুব ক্লোজ সম্পর্ক দেখি। সহজ সরল জীবনযাপন দেখি, জীবনযাত্রার সামাজিক প্রথার যে প্রভাব সেটা আমরা দেখি। এছাড়া
গ্রামে এটা কিন্তু সত্য। শহরে হয়তো অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে আমরা এত ব্যস্ত থাকি যে প্রতিবেশীদের সাথে কথা বলা হয় না, হয়তো আমরা ইভেন চিনিও না যে আমি একটা ধরো বাসায় থাকছি, সেই বাসা হয়তো 5 তলা, প্রতি ফ্লোরে 2জন করে, 2টা করে ফ্ল্যাট, হয়তো 10টা ফ্ল্যাটে 10টা পরিবার, কিন্তু আমরা হয়তো দেখা যায় অনেকগুলো পরিবার কি ইভেন চিনিও না। এটা কিন্তু শহরে খুব কমন, কারণ শহরে সবাই অনেক আইসোলেটেড থাকে, কিন্তু গ্রামে কিন্তু সেটা হয় না। গ্রামের প্রতিবেশী সুলভ আচরণ দেখি, ধর্মের প্রতি গভীর মনোযোগ থাকে, সেখানে দারিদ্র্য, অশিক্ষা এসবও দেখা যায়। কিন্তু গ্রামের শিশু কিশোররা কিন্তু এই ধরনের বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশে বড় হতে থাকে। এবং একই সাথে এটাও সত্য যে এইরকম গ্রামের যে অবস্থা আমরা দেখি, এখানে যে কটা লিস্ট দেওয়া, হ্যাঁ, এর প্রত্যেকটা জিনিসই কিন্তু সামাজিকীকরণেও একইভাবে ভূমিকা রাখে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু বইতে, যদি বইটা জাস্ট একটু কষ্ট করে খুলো ভাইয়া, তাহলে দেখতে পারবে বইতে কিন্তু এই জিনিসগুলো হুবহু না হলেও প্রায় একইভাবে এক্সপ্লেন করা হয়েছে। শর্ট কোশ্চেন বা অনুধাবনে কিন্তু অনেক সময় এটাও চেক করা হয় যে তুমি কি হুবহু শুধু বই লিখবে, নাকি তুমি একটা চ্যাপ্টার পরে নিজে কতটুকু বুঝতে পেরেছো সেটা ঠিকঠাকভাবে লিখবে। কেমন? আচ্ছা, ফাইনালি আমাদের শর্ট কোশ্চেন শেষ। এখন আমরা কি দেখব? সিকিউ দেখব কিছু। চলো প্রথম সিকিউ এটা রিডিং পড়ো তো একটু। এই যে এটা প্রথম সিকিউ, এটা একটু রিডিং পড়ো। কি বলা হচ্ছে এখানে? রনি ও মনির বাবা মা চাকরি করে। আচ্ছা, ছুটির দিনে তারা সবাই মিলে বেড়াতে যায়, ঠিক আছে। তাদের আচরণ সবার কাছে প্রশংসনীয়, তারা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত, পড়াশোনার পাশাপাশি তারা সহপাঠীদের সাথে পত্রিকা পড়ে এবং শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান দেখে। এখন বাবা মায়ের সাথে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে। আচ্ছা, রনি ও মনির বাবা মা চাকরিজীবী। এখন পর্যন্ত আমরা যা দেখেছি, রনি আর মনি তারা কিন্তু দুজনই অলমোস্ট পারফেক্ট দুইটা ভাই বা দুই ভাই বোন। এখন প্রথম প্রশ্ন এখানে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ গত বছরই এটা যশোর বোর্ডে এসেছিল। পরিবার কাকে বলে? পরিবারের সংজ্ঞাটা আমরা সুন্দর করে লিখে দিব। এই যে একটু আগে আমরা পড়লাম মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়, সেটা আমরা সুন্দর করে লিখে দিব, হয়ে গেল। এখন উদ্দীপকের পরিবারটা কোন ধরনের পরিবার ব্যাখ্যা কর। উদ্দীপকের পরিবারটা আমরা এখানে কি বলবো? আমরা এখানে এটাকে মার্ক করব একক পরিবার হিসাবে। তারা কিন্তু শহরে বড় হচ্ছে, খেয়াল করো। আবার বাবা মা দুইজনই চাকরি করে, তাই না? এটাকে কিন্তু আমরা একক পরিবার হিসেবে মার্ক করে তারপরে বর্ণনা করব। উদ্দীপকের রনি ও মনির সামাজিকীকরণের ক্ষেত্রে সব কয়টি উপাদান কার্যকর। এখানে আমরা যেটা করব, সামাজিকীকরণের যে উপাদানগুলো রয়েছে, সামাজিকীকরণের উপাদানগুলো নিয়ে আমরা কথা বলবো এবং সেসব কিভাবে রনি আর মনি দুজনকে সাহায্য করছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কেমন? এখানে আমরা সামাজিকীকরণের উপাদান নিয়ে কথা বলবো, তারপরে আলোচনা করবো এটা নিয়ে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে এই যে উদ্দীপকের পরিবারের কথা বলা হচ্ছে, কোন ধরনের পরিবার বা এই প্রশ্নগুলো, এই প্রশ্নের অ্যান্সার আমরা আসলে কিভাবে ইজিলি করতে পারি খেয়াল করে দেখো। এখানে এই সৃজনশীলটা আমার কাছে নিজের কাছে পার্সোনালি খুব সুন্দর একটা সৃজনশীল লিখেছে। কেন? কারণ এই সৃজনশীলটা আসলে কিছুটা হলো পুরো চ্যাপ্টারটা দিয়েই কথা বলে বা কভার করার চেষ্টা করে। আমাদের চ্যাপ্টার থেকে পড়ার মতো দুইটা জিনিস, পরিবার এবং সামাজিকীকরণ। এখানে পরিবারের ধারণা যদিও শর্টকাটে শুধু একক পরিবার নিয়েই ইন্ডিকেট করা হচ্ছে, আবার এখানে সামাজিকীকরণের উপাদান কিভাবে কাজ করে, সামাজিকীকরণ কিভাবে আসলে রনি ও মনিকে এই যে তারা গুড বিহেভ করে এটাতে সাহায্য করেছে, এই ব্যাপারেও বলা হচ্ছে। কেমন? এরকম সৃজনশীলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, পারলে আমরা লিখে লিখে সৃজনশীল প্র্যাকটিস করে ফেলবো। আচ্ছা, চাকরিজীবী পিতামাতার একমাত্র সন্তান তাহমিদ বাবা মায়ের সাথে একটা জেলা শহরে বাস করে। তার দাদা দাদি গ্রামে থাকে। তাহমিদ তার আচরণে যেমন সকলের কাছে প্রশংসনীয়, তেমনি সে বিদ্যালয়ে ভালো ফল অর্জন করে আসছে। অবসরে তাহমিদ কিশোর আলো পত্রিকায় লেখালেখির কাজ করে। দূরত্ব টেলিভিশনের সব জানতা তার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। এটা মনে হয় দুরন্ত হবে, তাই না? এটা মনে হয় দুরন্ত হবে। সব জানতা তার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আচ্ছা, এটা চট্টগ্রাম বোর্ডের গত বছরের কোশ্চেন। সামাজিকীকরণের মিথস্ক্রিয়া কি? এক লাইনের আনসার। সামাজিকীকরণের মিথস্ক্রিয়া কিভাবে কাজ করে এক লাইনে জাস্ট লিখে দিলেই হচ্ছে। এরপরে সামাজিকীকরণের সাংস্কৃতিক উপাদান বলতে কি বোঝায়? সরি, সামাজিকীকরণের সাংস্কৃতিক উপাদান, সামাজিকীকরণে আমরা যেসব জিনিসকে সাংস্কৃতিক উপাদান বলে মার্ক করি, এই জিনিসগুলো কী কী এবং এই জিনিসগুলো কীভাবে কাজ করে সেটা যদি আমরা লিখি গুছিয়ে, তাহলে আমরা 2 নম্বর পেয়ে যাব। তাহমিদ কোন ধরনের পরিবারের সদস্য? একক পরিবারের সদস্য।
এই পরিবার কীভাবে কাজ করে, মানে আগের প্যাটার্নেরই পরিবার। খেয়াল করে দেখো, আগের প্যাটার্নেরই। এখানে শুধু যেটা চেঞ্জ যে গণমাধ্যমটি সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্দীপকে দেখছো গণমাধ্যমটি সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাহমিদের প্রেক্ষিতে বিশ্লেষণ করো। এখানে গণমাধ্যম বলতে কিন্তু কিশোর আলো আর দুরন্ত টিভির এই দুটার কথাই বলা হচ্ছে। আমরা তাহমিদের জন্য এটা কীভাবে গুরুত্বপূর্ণ সেটা আমরা এক্সপ্লেন করলেই হয়ে যাচ্ছে। এই সৃজনশীলটাও আগের সৃজনশীলের মতো সামাজিকীকরণ বা সামাজিকীকরণ উপাদান, পরিবার বা পরিবারের ধরন এই দুটা টাচ করার চেষ্টা করেছে। সো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল। আবারও সেম কোশ্চেন ভাই, তখন কি সব বোর্ডে এই কোশ্চেনটা কমন ছিল, মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া কি, এটা কিন্তু তাহলে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝতে হবে সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা আচ্ছা, আগে সৃজনশীলটা পড়ি। সীমা ভালো বিতর্ক করতো, একসময় সে এইচএসসির একজন নাম করা বিতর্কিক হয়ে যায়। বর্তমানে সে বিভিন্ন বেতারের কথিকা পাঠ, টিভিতে নাটক ও বিতর্ক করে। সে তার পরিবার, বন্ধুমহল ও প্রতিবেশীদের নিকট খুবই প্রিয়। অন্য পক্ষে স্বপ্না গ্রামে বাবা মা, দাদা দাদি, চাচা চাচি ও ভাই বোন সহ একত্রে বসবাস করে। বর্তমানে বিনোদনের প্রযুক্তির ব্যবহার বাড়লেও তারা পরিবারকে বিনোদনের প্রধান কেন্দ্র মনে করে। তারা একই টেবিলে পরিবারের সবাই ভাত খায়, গল্প করে। তার আচরণের প্রতিবেশীর সহ সকলে মুগ্ধ। আচ্ছা, আমরা এইখান থেকে কমনলি আসলে কি পড়ছিলাম, যে কমনলি আমরা যেটা দেখি এই সৃজনশীলও কিন্তু এই যে একটাতে, হ্যাঁ একটাতে আমরা হয়তো দেখছি সেখানে এই যে সীমা তার পরিবার কেমন সেটা একটা আইডিয়া নেই, কিন্তু এখানে স্বপ্নার পরিবার যে যৌথ পরিবার সেটা আমরা বুঝে ফেলেছি। সীমার সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠান অধিকতর ভূমিকা পালন করছে, এই যে সামাজিকীকরণের প্রশ্ন, কোন প্রতিষ্ঠান অধিকতর ভূমিকা পালন করেছে, পরিবার। এটার অ্যান্সার চোখ বন্ধ করে হবে পরিবার। এটা আমরা পরে এক্সপ্লেন করব। সুখ শান্ত স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে, ও সুখী শান্ত হবে মনে হয়, যাই হোক, স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে স্বপ্নের মতো পরিবার সর্বাধিক ভূমিকা পালন করে, বিশ্লেষণ করো। স্বপ্নের মতো পরিবার মানে কোন পরিবার, যৌথ পরিবার। এই পরিবারটা তাকে স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে কীভাবে ভূমিকা রাখে, যেমন যৌথ পরিবার থেকে আমরা কিন্তু একটা জিনিস পড়েছি ভাইয়া, যে যৌথ পরিবারে অনেকজন মানুষ থাকায় তারা একই সাথে শ্রদ্ধা, সহযোগিতা, পরামর্শ, সহিষ্ণুতা, অনেক ধরনের আচরণ চর্চা করার সুযোগ পায় এবং শিখতে পারে। তাই এইটার ভূমিকা কিন্তু একদম ফেলে দেওয়া যায় না। কেমন? আচ্ছা, এরপর কই গেল 4 নম্বর সৃজনশীল। আচ্ছা, সুচিতা তার বাবা মা, দাদা দাদি সহ একসাথে থাকে, যৌথ পরিবার। তার বাবা মা দুইজনের শিক্ষক, তারা সবসময় তাকে সত্য কথা বলা, ন্যায়নীতি, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন। সে ছোটবেলা থেকে এই বিষয়গুলো যথাযথভাবে পালন করে আসছে। এটা ঢাকা বোর্ডে 24 সালের কোশ্চেন। অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কাকে বলে? খুবই ইজি, এটা পড়ানো হয়েছে, পারবা। পরিবারকে আয়ের একক কেন বলা হয়? এটাও খুব ইজি, যে পরিবার থেকে বিভিন্ন আয় উপার্জন, এই ধরনের কথাবার্তা। সুচিতার পরিবারটা আকারের ভিত্তিতে কোন ধরনের পরিবার? আকারের ভিত্তিতে এটা হচ্ছে যৌথ পরিবার। সুচিতাকে কি সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ বলা যায়? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, এখানে আমরা কি দেখি? এখানে আমরা দেখি যে তাকে সত্য কথা বলা, ন্যায় নীতি, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের স্নেহ এইসব শিক্ষা দেয় এবং সে এই বিষয়গুলো যথাযথভাবে পালন করে। তাহলে সামাজিক মূল্যবোধ থাকা মানে কি? মানে সামাজিকভাবে বা সমাজের অন্য মানুষদেরকে নিয়ে চিন্তা করা বা অন্য মানুষদের সাথে কেমন আচরণ করতে হবে সেটা ঠিকঠাক বুঝে করা। এবং সুচিতা কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে চলে। তাই বলা যায় এইটার সাথে আরও অনেক ধরনের যুক্তি তোমরা দিয়ে বলতে পারো যে সুচিতা সামাজিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ। আচ্ছা, লাস্ট কোশ্চেন তোমাদের সৃজনশীলের। ময়মনসিংহ বোর্ড 2024-এর কোশ্চেন এটা। এখানে দুইটা সারণী দেওয়া, দুইটা সারণী বলতে দুইটা চার্ট দেওয়া, তাই না? এখানে দুইটা চার্ট দেওয়া আছে, একটু খেয়াল করো তো। দুইটা চার্ট, একটাতে দেওয়া সহিষ্ণুতা, সম্প্রীতি, ত্যাগ, ভালোবাসা। আরেকটাতে দেওয়া সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন। এই চারটা কিসের মধ্যে পড়ে? এই চারটা পড়ে গণমাধ্যমের ক্ষেত্রে, তাই না? এই চারটা গণমাধ্যমের ক্ষেত্রে পড়ে। আর সারণীতে আমরা যে চারটা দেখি, সহিষ্ণুতা, সম্প্রীতি, ত্যাগ আর ভালোবাসা, এটা পরে বিভিন্ন পরিবারের আচরণের ক্ষেত্রে। এই যে এর আগে ছিল অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার, এখন হচ্ছে প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার। দেখছো, এসব কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে।
নাহলে ভুল হবে পরীক্ষায়। মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়? ওই যে সেম কোশ্চেন, মানে এটা কত সালের প্রশ্ন? 24 সালের। মনে হয় লাস্ট কয়েক বছরে এই যে মিথস্ক্রিয়া বলতে কি বোঝায় এই প্রশ্নটা সবার খুব মজার একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, গ, সারণী একে উল্লেখিত বিষয়গুলো সামাজিকীকরণের কোন মাধ্যমকে নির্দেশ করে ব্যাখ্যা করো। সারণী একে উল্লেখ করা বিষয়গুলো সামাজিকীকরণের কোন মাধ্যমকে নির্দেশ করে? সহিষ্ণুতা, সম্প্রীতি, ত্যাগ, ভালোবাসা, পরিবারকে নির্দেশ করে না? লিখবা, তারপরে কীভাবে এটা গুরুত্বপূর্ণ সেটা লিখবা। সারণী দুই উল্লেখিত উপাদানসমূহ ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপক প্রভাব ফেলে। এই যে উপাদান, এই উপাদানগুলো কিসের মধ্যে পড়ে? গণমাধ্যম। এই জিনিসটার, এই উপাদানগুলো এক একটি কীভাবে আসলে ভূমিকা রাখে বা মানুষের সামাজিকীকরণে ব্যাপক প্রভাব রাখে সেটা এক্সপ্লেন করব। গণমাধ্যমে আমরা পড়েছি না যে মানুষজনের কী হয়? একটা শর্ট কোশ্চেনে পড়লাম না যে মানুষজন বিস্তৃত চিন্তা করে, হ্যাঁ, বিস্তৃত জগৎ সম্পর্কে জানার ফলে তার হচ্ছে পরিধি বাড়ে, জ্ঞানের পরিধি বাড়ে, চিন্তার পরিধি বাড়ে। এসব অনেক কিছু নিয়ে আমরা গুছিয়ে এই ঘয়ের অ্যান্সারটা করতে পারবো। কেমন? দেখো প্রত্যেকটাতে কিন্তু কমন, এখান থেকে কিন্তু কমন প্রশ্নই আসবে। সামাজিকীকরণে কোনো একটা উপাদান উঠিয়ে দিয়ে প্রশ্ন করবে, বা পরিবার নিয়ে এক ধরনের পরিবার দিয়ে প্রশ্ন করবে। এখানে ম্যাক্সিমামে একই জিনিস রিপিট করেছে যে একক পরিবার বা যৌথ পরিবার দেওয়া। এখানে হয়তো কোনো নৃগোষ্ঠীর মাতৃসূত্রীয় পরিবার দেখানো হতে পারে, এখানে হয়তো বা নয়াবাস পরিবার দেখানো হতে পারে। হ্যাঁ, তখন আমাদের ওইভাবে লিখতে হবে। তার মানে অলরেডি এই চ্যাপ্টারে যত ধরনের শর্ট কোশ্চেন বা সৃজনশীল হতে পারে সেটা কিন্তু মোটামুটি দেখানো শেষ। বাকি দায়িত্বটা এখন তোমাদের, যে যা যা দরকার, যা যা প্রয়োজনীয় সেটা ঠিকঠাকভাবে পড়া এবং বইটা কোনো রকম ফাঁকিবাজি না করে রিডিং পড়ে শেষ করে ফেলা। আমি কিন্তু আগেই বলেছি ভাইয়া, এই বইটা গুরুত্ব দিয়ে রিডিং পড়লে হায়েস্ট 30 মিনিট লাগবে, হায়েস্ট, এর বেশি 1 সেকেন্ডও লাগবে না। ক্লিয়ার? তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা খুবই সহজ। এই চ্যাপ্টারটা মোটামুটি তাড়াতাড়ি আমরা পড়ে শেষ করে ফেলেছি। এই ক্লাসটাও তোমরা অনেক ইজিলি করে ফেলতে পারবে। এমসিকিউগুলো পড়ার সময় দেখা যাবে তোমার মাথায় একবার চ্যাপ্টারটা কি মানে ফ্ল্যাশব্যাক হয় না, ফ্ল্যাশব্যাক হয়ে যাবে, একবার পড়াও হয়ে যাবে, তাই না? তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আশা করি আবার তোমাদের সাথে এরকম কোনো ক্লাসের মাধ্যমেই দেখা হবে। এসএস ফিউচার স্কুলের আজকের চ্যাপ্টার 13 বিজিএস শিওর শর্ট ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। তোমরা কিন্তু বাকি যে শিওর শর্ট ক্লাসগুলো সেটা ইউটিউবে পেয়ে যাবে। আমাদের বিভিন্ন সাবজেক্টের শিওর শর্ট ক্লাসগুলো বা ওয়ান শট প্রোগ্রামের ক্লাস বা সামনে যে এফআরবি হচ্ছে সেখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষার প্রিপারেশন আরও সেরা করতে এসব তোমাদেরকে সাহায্য করবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা তো না, তোমরা বড় হয়ে গিয়েছো, বোর্ড পরীক্ষা দিবে, সিরিয়াস ব্যাপার। তোমাদের সামনে এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। দোয়া করি তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করো এবং ইনশাল্লাহ তোমরা সবাই সবচেয়ে সেরা মার্কটাই পাও, এই দোয়া থাকবে তোমাদের সবার জন্য। আবারও অনেক অনেক শুভকামনা। এসএস ফিউচার স্কুলের আজকের বিজিএস ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।